আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো এবং তোমরা আগামীকাল পরীক্ষা দিবা, আগামীকাল বা পরশু পরীক্ষা দিবা তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমরা জানো আমাদের ম্যাথ এবং আইকিউ থেকে কোশ্চেন করা হয়। তো কি ধরনের কোশ্চেন ম্যাথ এবং আইকিউ থেকে প্রত্যেক বছর আসে তারই ধারাবাহিকতা স্কুল অফ এক্সেলেন্স আমরা তোমার নিয়ে আসছি তোমাদের জন্য। ম্যাথ এবং আইকিউ একটা মডেল টেস্ট এবং সেটা সলিউশন। আচ্ছা চলো আমরা দেরি না করে শুরু করি। তো আমি চাইবো যে যদি তোমরা আমার সাথে শুরু করো এবং প্রত্যেকটা ম্যাথ আমি চাইবো যে দুইটা ওয়েতে সলভ করে দিব, দুইটা বা তিনটা ওয়েতে সলভ করে দেওয়ার জন্য। এবং তোমাদের পরীক্ষার হলে টাইম থাকে কম, তোমাদের যে কোশ্চেন পেপার সেখানে লিমিট থাকে কম। তোমরা অনেকেই হয়তো ভাবো যে আমি কোথায় রাত করব কি করব, বা মানে মাথা থাকে অনেক গরম, পরীক্ষার অনেক টেনশন নিয়ে তোমরা থাকো। চলো আমরা শুরু করি, দেখা যাক এটা আমরা কিভাবে সলভ করতে পারি। একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো চলো ম্যাথটা প্রথমে আমরা একটু ম্যানুয়ালি করে দেখি। 150 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হয়, তাছাড়া 150 টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট ক্ষতি হয়? 25%। 150 টাকার 25% আসলে কত? তো 25% মানে আমরা জানি, আমরা যখন কোনো কিছু পার্সেন্টেজ করি সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করে দিই। তো 4 25 100, এবং 4 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 75, 75 37.5, 37.5। তো 150 টাকা যদি বিক্রয় করি আমাদের ক্ষতি হয় কয় টাকা? 37.5 টাকা, 37.5 টাকা আমাদের ক্ষতি হয়। তো সেখানে আমাদের আমাদের এই দামটা আসলে সে কত টাকায় বিক্রয় করা হয়েছিল? 112.5 তুমি বিয়োগ করো। তো আমাদের অ্যান্সার হলো এটা। তো এখন দেখো এই ম্যাথটা আমাদের মানে দেখার সাথে সাথে আমরা সবার আগে দেখবো যে আসলে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। 150 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, যেহেতু ক্ষতি হচ্ছে 25%, দামটা অবশ্যই কম হবে। এবং অপশনগুলো যদি আমি খেয়াল করি 112.5, 200, 175, 215.5। তো আর যাই হোক আমাদের অ্যান্সারটা তো অবশ্যই 150 থেকে কম হবে, কারণ আমাদের এটা ক্ষতি হচ্ছে। তো 150 থেকে কম কিন্তু আমাদের অপশনে একটাই ছিল, অপশনই একটাই ছিল যেটা 150 থেকে কম। তো দেখো তো এই ধরনের ম্যাথগুলো আমরা একটু খেয়াল করে দেখবো যে মানে অপশনগুলো তাকায় দেখবো। আমি একটু ওভারঅল দেখবো যে আসলে কি বলতেছে কি চাইতেছে। মানে এটা হুট করেই যে করা শুরু করে দেবো ব্যাপারটা কিন্তু এমন না। আমরা চাইলে ম্যাথ না করেও অ্যান্সার করতে পারি, যেমন এই ম্যাথটা তো ছিল যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসেছিল। ম্যাথ না করে এটা কিন্তু অ্যান্সার করা যায়। যদি এ এর 120% সমান বি এর 80% হয় তবে এ প্লাস বি এর মান কত? দেখো আমাদের বলছে এ এর 120% ইকুয়াল টু বি এর আমাদের 80%। আচ্ছা এখন এর এর মানে তো গুণ, আমরা জানি এর মানে হলো গুণ। যখনই এর চিহ্ন থাকবে তখন মানে গুণ। 120% মানে হলো 120কে 100 দ্বারা ভাগ করা, পার্সেন্টেজ মানে হলো সেটাকে আমাদের 100 দ্বারা ভাগ করে দেওয়া। আর বি এর মানে হলো গুণ 80/100। এই 100 100 নাই, এই শূন্য শূন্য যদি কেটে যায় তাহলে আমাদের থাকে কত? 12a ইকুয়াল টু 8b। তো 12a ইকুয়াল টু যদি 8b হয় সেখান থেকে আমি এখান থেকে আমি কি বলতে পারি? আমি যদি বি এর মানটা যদি বের করতে চাই তখন লিখতে পারি 12a/8। এখন আমি কাটাকাটি করি, তো 4 দ্বারা কাটাকাটি করলে 3 এ 4 12, 4 2 8, তার মানে হলো 3/2a। তো 3/2 মানে আমি কি বলতে পারি? 1.5a। এখন আমাদের কি বের করতে বলেছিল? এ প্লাস বি এর মান, এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট? তো এ প্লাস বি, এখন বি এর মান কিন্তু আমরা বের করেছি কত? এ এ মানে এ আর বি এর মান 1.5 এ। তো এর সাথে 1.5 এ যোগ করলে কত হয়? 2.5 এ। ওকে। বার্ষিক 10% সরল সুদে 4,000 টাকা 4 বছর 8 বছরের সুদে আসলে কত টাকা হবে? এই ম্যাথটা চলো আমাকে ম্যানুয়ালি করি, তারপর মুখে মুখে সলভ করা যায় কিনা দেখি। আমাদের বার্ষিক 10% সরল সুদে, এটা তিনটে ওয়েতে সলভ করা যায়। এটা আমাদের ঐকিক নিয়মে করা যায়, এটা আমাদের সূত্র দিয়ে করা যায়, মুখে মুখে করা যায়। আচ্ছা আমরা আগে সূত্র দিয়ে করি। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তোমরা ছোট করে এই সূত্রটা দেখেছো, আই ইকুয়াল টু পি এন ওয়ান ডিভাইড বাই 100। এখানে আই কার কার কোনটা দ্বারা কি বোঝায়? আমাদের এখানে আয় দ্বারা বোঝায় হচ্ছে সুদ, সুদ বা মুনাফা যেটাকে আমরা বলি, সুদ বা মুনাফা। ওকে। এন মানে হলো কত বছর, আমাদের সে বছরটা বোঝায় সময়। এন মানে আসলে আমাদের সময়। তারপর আমাদের আর বলতে বোঝায় মুনাফা বা সুদের হার, মুনাফা বা সুদের হার। এরপরে আসে আমাদের কত? পি, পি মানে হলো আমাদের মূলধন, মানে কয় টাকার উপরে আসলে আমাদের সুদটা হচ্ছে। ওকে। এখন বার্ষিক 10% সরল সুদে 4,000 টাকার 8 বছর সুদে আসলে, সুদে আসল বলতে কি বোঝাই? সুদে আসল বলতে আমরা বোঝাই সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল মানে হলো আসলে সুদে আসল। হ্যাঁ, সুদে আসল মানে হলো সুদ প্লাস আসল। ওকে। তো এখন আমাদের কি বার্ষিক 10% সরল সুদে 4,000 টাকা 8 বছরে সুদে আসলে কত টাকা হবে? ওকে।
তো আমাদের এই 100 আমাদেরকে দেখি যে 10% সরল সুদে 4,000 টাকা, না এই যে 4,000 টাকা। আচ্ছা আমি সবগুলো বাংলাতেই লিখি, বাংলাতে লিখি। এই যে 100, আমাদের 4,000 টাকা। এখন আমাদের কত বছর, বার্ষিক 8 বছর। হ্যাঁ, আমাদের এখানে বছর কিন্তু 8। এই যে 8, এখানে কয় টাকা মুনাফার হার, 10% মুনাফার হার, 10%। 10%, ওকে। এখন যদি তুমি কাটা করতে চাই, একটা শূন্য দুটো শূন্যের সাথে একটা শূন্য দুটো শূন্য কাটা, তার একটা 32, 32, একটা শূন্য দুটো শূন্য, ওকে। I = 3,200 টাকা, যেটা হলো কত আমাদের মুনাফা। এই মুনাফা 10%, মুনাফা 10% হারে আমাদের 4,000 টাকার মুনাফা 8 বছর হয়েছে এটা। এখন আমাদের সুদে আসলে কয় টাকা, সুদে আসল মানে কি, সুদে আসল মানে হলো সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল, তাহলে আমাদের সুদে আসল মানে সুদ প্লাস আসল আমরা বলতে পারি আমাদের সুদের মান হলো 3,200, আর আসলের মান আমাদের কত, 4,000। আমাদের 3,200 ছিল, এবং আসলের মান আমাদের কত, আসলের মান আমাদের 4,000। 3,200 এবং আসলের মান 4,000, তার মানে হলো 4×3 = 7, 7,200। এখন চলো এই ম্যাথটা একটু মুখে মুখে করা যায় কিনা দেখি। মুখে মুখে এই ম্যাথটা হয়ে যাবে আমাদের, দেখো। আমাদের মুখে মুখে যদি করতে চাই, তো 10% সরল সুদে 4,000 টাকার 8 বছরের সুদ আসল। তো এখন এই যে 10%, তো 4,000 টাকা 10% কত, দেখো। 400 টাকা 10% 4 টাকা। 400 টাকার 400 টাকার আমি যদি 10% বলি সেটা 40 টাকা। 400 টাকা 10% 40 টাকা। 4,000 টাকার 10% 400 টাকা। তো 400 টাকা কিন্তু আমাদের 1 বছর হচ্ছে বার্ষিক, তার মানে 1 বছরে 400 টাকা। 4,000 টাকার উপরে 10% হলে 1 বছরে, 1 বছর হয় তোমার 400 টাকা। 1 বছর 400 টাকা হলে আমাদের 8 বছরে কয় টাকা হয়, 4×32, 3,200 টাকা। এটা কিন্তু আমাদের সূত্র আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে। 4,000 টাকার বার্ষিক মানে হলো 1 বছরে, 4,000 টাকার 1 বছরে 10% হারে যদি সুদ হয়, সেখানে 4,000 টাকা 10% মানে হলো 400 টাকা। 1 বছর 400 টাকা হলে আমাদের 8 বছরে 432, 3,200 টাকা। 3,200 টাকা 1 বছর 8 বছর হচ্ছে, এবং আমাদের 8 বছরে 3,200 টাকা হচ্ছে, এবং সাথে আমাদের এই মেন যে টাকাটা, যে টাকার উপর হচ্ছে সেটা কয় টাকা, 4,000 টাকা। 4,000 টাকা 3,200 টাকা মানে হলো 7,200 টাকা। এটা দেখো, এটা করার জন্য কিন্তু আমাদের কোনো ঝামেলা লাগে না। তবে এই যে সুদের আসলের ম্যাথ, মানে যদি তোমার ভর্তি পরীক্ষা হোক, চাকরি পরীক্ষা হোক, সুদে আসল, শতকরা, লাভ ক্ষতি, এই এখান থেকে ম্যাথ আসে না এমন দেখা যায় না, প্রত্যেক বছরই আসে। প্রত্যেক সময় দেখা যায় এখান থেকে ম্যাথগুলো আসে। ওকে। এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে, এটাও তোমরা অনেকে মুখে মুখে করে ফেলতে পারছো। তারপর আমি চলো যদি দেখি, আমি যদি এই ধরনের ম্যাথগুলো আমি যেভাবে করবো, তো এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা, আমাদের কিন্তু কোনো মান দেওয়া নাই, শুধু বলে দিচ্ছে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা। সেই ক্ষেত্রে আমি এক্স এবং ওয়াই এর মান আমি ইচ্ছা মতন ধরে নিব। তো ধরলাম এক্স মানে হলো 3 এবং ওয়াই মানে হলো 5। আমি চাইলে এক্স মানে হলো 15, ওয়াই মানে 17 ধরতে পারতাম। আমি চাইলে এখানে 19, এটা 21 ধরতে পারতাম। আমি চাইলে তোমার এখানে এখানে তোমার 103, এখানে তোমার 100, মানে আমি যা খুশি পৃথিবীর, আমি যা বেজোড় সংখ্যা হোক আমি যে কোনো দুটো বেজোড় সংখ্যা নিই। আমি কিন্তু বলে নাই ক্রমিক, তাও বলে নাই, তো যে কোনো দুটো বেজোড় সংখ্যা। এখানে তুমি নাও, তুমি 31, তুমি ধরো এখানে নাও 31, এখানে ধরো নাও 55, ওকে, কোনো সমস্যা নেই। ধরলাম একটা হলো 3 এবং একটা হলো 5। এখন হলো তোমার উভয় বেজোড় সংখ্যা হলো নিচের কোনটি জোড় সংখ্যা। এখন অপশন টেস্ট করে দেখি, ধরো প্রথম অপশনটা দেখি। প্রথম অপশন কি ছিল, x+y, x+y+1। এক্স মানে কোনটা, 3+5+1, 5 আর 3 8, আর আর 1 9। আমাদের এটা কি জোড় সংখ্যা না। এখন আমি যদি 2 নম্বর অপশনে আসি, 2 নম্বর x×y, x×y মানে 3×5, 3×5 = 15। এটা কি জোড় সংখ্যা না। 3 নম্বর ওয়াই আসি, x y+2, এক্স ওয়াই মানে কত, 3×5 = 15 +2, তার মানে হলো 17। এটা কি আমাদের বের জোড় সংখ্যা না, আমাদের কিন্তু বের করতে বলেছে জোড় সংখ্যা কোনটা হবে। তো এখন আসি x+y, 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 3 আর 5 8, আমাদের কিন্তু এটা জোড় সংখ্যা। তো আমাদের অপশন, আমাদের অ্যান্সার কিন্তু এটা। তো এই ধরনের আমাদের জাস্ট জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা দেখব যে অপশন টেস্ট করে আমি যা খুশি দুইটা বেজোড় সংখ্যা নিয়ে নিব, দেন অপশন টেস্ট করে দেখবো তো কোনটা হয়। এই ধরনের ম্যাথগুলো সবসময় এটা সব থেকে সহজ এবং সব থেকে শর্টকাট হয়। যদি দুইটা সংখ্যা যোগফল 15 ও তাদের গুণফল 56 হয়, তবে কোন বর্গ সংখ্যাটি একটি সমীকরণ হতে পারে। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা ওয়েতে করা যায়, কয়েকটা ওয়েতে, তবে সব থেকে মানে সহজ ওয়ে এখানে এটা যেটা আমরা মনে রাখবো, আমাদের এখানে একটা সূত্র আমরা যদি মনে রাখতে চাই, যে x², আমাদের যদি দুটো সংখ্যা যোগফল এবং গুণফল দেওয়া থাকে, মানে দুটো সংখ্যা বলতে যে দুটো সংখ্যা অ্যান্সার বা মূল,
এটাকে আমাদের ম্যাথমেটিক্স ভাষায় আমরা বলি যে মূল মূল যদি হয় সেক্ষেত্রে আমার এইভাবে লেখা হয় যে এক্স স্কোয়ার মাইনাস একটা মূল যদি আলফা হয়, একটা মূল যদি বেটা হয়, আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস আলফা বেটা ইকুয়াল টু জিরো। তো আলফা বেটা মানে কি আসলে? আলফা বেটা বলতে বোঝায় আলফা হলো একটা অ্যান্সার, মানে একটা মূল, বেটা হলো আর একটা অ্যান্সার। আলফা এবং বেটা দুটো আলাদা আলাদা দুইটা অ্যান্সার, বা যেটা মূল বলি আমরা আর কি। আর সমীকরণ থেকে সমাধান করলে এটাতে দেখো তো সবগুলো আমাদের কি পাওয়ার টু না? পাওয়ার টু, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এইট, টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এইট, এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস এইট, সবগুলো কিন্তু আমাদের এখানে পাওয়ার কিন্তু টু। পাওয়ার টু মানে হলো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আমরা বলি। আর দ্বিঘাত সমীকরণ যেখানে পাওয়ার টু সেখানে অবশ্যই অবশ্যই অ্যান্সার দুইটা বেরোবে। ওই অ্যান্সার দুটাকে, একটাকে যে আলফা মনে করি আর এটাকে যদি বেটা মনে করি, সেক্ষেত্রে আমাদের ম্যাথ সূত্রটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওই যে মূল, যে বা সংখ্যা, দুটি সংখ্যা, ওই দুইটি সংখ্যা যোগফল, দুইটি সংখ্যা যোগফল ইন্টু এক্স প্লাস ওই দুইটি সংখ্যার গুণফল, ওই দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু জিরো। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস দুটি সংখ্যা যোগফল ইন্টু এক্স প্লাস দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু জিরো। তো এখন দেখি, তো এক্স স্কোয়ার এখন আমাদের দুটি সংখ্যার যোগফল কত? 115। তো মাইনাস 15 এক্স প্লাস দুটি সংখ্যার গুণফল কত? 56 প্লাস 56 ইজ ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস 56 প্লাস 56 ইজ ইকুয়াল টু জিরো। আমাদের আমাদের কিন্তু অ্যান্সার এটা। এখন এই ম্যাথটা আমাদের এটা আরেকটা ওয়েতে করতে পারি তোমাদের, মানে আহ, এটাকে যদি মানে আরো ডিটেলস ভাবতে চাও, জানতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে পারো? সেক্ষেত্রে তোমরা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স প্লাস 56 ইজ ইকুয়াল টু জিরো, এটাকে তোমরা যেটা করতে পারো, এখান থেকে অ্যান্সার বের করতে পারো। এখান থেকে মূল বের করে দেখতে পারো যে হ্যাঁ, যে অ্যান্সার দুটো বের হবে বা মূল দুটো বের হবে, সেই মূল দুটা যোগফল এবং গুণফল, যোগফল 15 এবং গুণফল 56 হয় কিনা। চলো দেখি তো। তো জানি আমি এটাকে আমি মিলটার্ম করতে পারি। তো 56, তার মানে 27 56, আমরা বলতে পারি 8 এক্স মাইনাস 7 এক্স প্লাস 56 ইজ ইকাল টু জিরো। তো এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিলে আমি এক্স মাইনাস এইট বলতে পারি, এখান থেকে -7 কমন নিলে বলতে পারি এক্স মাইনাস 8। তো এখান থেকে আমাদের যেটা দাঁড়ায় এক্স মাইনাস 8, এবং এখানে হয় এক্স মাইনাস 7। তো আমি এখান থেকে যদি হয় অথবা করি, তাহলে এক্স এক্স মাইনাস এইট ইকাল টু জিরো। তো এখান থেকে বের হয় এক্স ইজ ইকাল টু এইট, এক্স-7 ইজ ইকাল টু জিরো। তো এখান থেকে বের হয় এক্স ইজ ইকাল টু 7। এই দেখো আমাদের অ্যান্সার কিন্তু আমরা দুটো পেয়ে গেছি এখান থেকে। একটা অ্যান্সার কত 8, এবং একটা অ্যান্সার কত 7। এই যে 8 এবং 7কে যদি আমি যোগ করি এবং 8 এবং 7কে যদি আমি গুণ করি, আমাদের 8 আর 7 হয় 15, এবং 7 7 8 56। দেখো তো আমাদের কিন্তু 15 এবং যোগফল এবং গুণফল 15 এবং 56ই আছে। তো অত ঝামেলার দরকার নাই। জাস্ট আমাদের এই দুটো লাইন মনে রাখবা, যদি দুটো সমীকরণ, দুটো মানে মূল দেওয়া থাকে, দুটো অ্যান্সার দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে এক্স মানে চলক, এক্স হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, ওয়াই হতে পারে, ব্যাপারটা এমন না। জাস্ট আমাদের এটা চলক যেটা থাকবে সেটা এক্স স্কোয়ার মাইনাস দুটো সংখ্যা থাকবে, ওই দুটি সংখ্যার যোগফল ইন্টু এক্স প্লাস দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু জিরো। এইভাবে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারি, খুবই খুবই সহজ। জাস্ট একটু বেসিকটা তোমাকে জানতে হবে, একটু মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে, দেখবো যে ম্যাথগুলো খুবই সহজ। বিশেষ করে জাহাঙ্গীরনগরের এটা কিন্তু প্রত্যেক বছর গতানুগতিক একটা ওয়ে ফলো করে আগাচ্ছে, মানে আজ অব্দি আগাচ্ছে, ব্যতিক্রম হয় নাই। আশা করি এবারও এর ব্যতিক্রম হবে না। তো পরীক্ষা তোমাদের ভালোই হবে ইনশাল্লাহ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এটা, হ্যাঁ, 0.7 হোল স্কোয়ার মাইনাস 0.3 হোল স্কোয়ার বাই 0.7 প্লাস 0.3 ইকুয়াল টু কত? অনেকে ভাবতো তো এটা কি আর কি, ক্যালকুলেটর দিয়ে করে দিব, কিন্তু ক্যালকুলেটর তোমাদের ইউজ করতে দিবে না। তো দেখো এই জিনিসটা অনেকটা ব্যাপারটা এমন না, এটাকে আমি এ মনে করতে চাই, এটাকে যদি আমি বি মনে করতে চাই, ব্যাপারটা এমন, দেখো তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার মতন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি যে অন্য কালার দিয়ে ট্রাই করি, এটাকে যদি আমি এ মনে করতে চাই, এটাকে যদি আমি এ মনে করতে চাই, এবং এটাকে যদি আমি বি মনে করতে চাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতন দেখতে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তার মানে এটা সমান বলতে পারি 0.7 প্লাস 0.3 ইন্টু 0.7 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 0.7 প্লাস 0.3। এই যে দেখো তো, এইটা এবং এটা কেটে যায়, তাহলে উপরে থাকে শুধুমাত্র 0.7 মাইনাস 0.3। তো 7 থেকে 3 বিয়োগ করলে কথা হয় 0.4। এই ধরনের ম্যাথগুলো আসলে সবাই পারো মোটামুটি, কিন্তু
তারপর অনেকে থাকে জাস্ট ম্যাথটা দেখে একটু ঘাবড়ে যে জাস্ট উল্টো পাল্টা অ্যান্সার জায়গায় ফেলে। লগারিদমের একটা ম্যাথ পাইছি আমরা, লগ টু টু দি টু ইন টু, এটা তোমার, সরি, লগ টু বেস রুট 6 প্লাস লগ টু বেস রুট ওভার 2/3 ইকুয়াল টু হোয়াট। এখানে আমাদের এই যে এটাকে যদি একটু ভালোভাবে লিখতে চাই, ব্যাপারটা ছিল এমন, লগ টুটা ছিল বেজে এবং এটা ছিল এমন, প্লাস লগ টু 2/√3। ওকে, তো আমরা জানি লগারিদমের ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা সূত্র লিখতে চাই, দেখো লগ ধরো এ টু দি পাওয়ার বি প্লাস লগ এ টু দি পাওয়ার ধরো সি আছে। ওকে, এখানে আমরা যদি আমাদের লগের বেসটা বেসটা সেম থাকে, সেক্ষেত্রে আমাদের যোগ যদি মাঝে মাঝে যোগ থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র আকারে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার বি ইন্টু সি। ওকে, এটা কিন্তু আমাদের লগের একটা ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা লগের আছে। লগের ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, তোমরা ক্লাসে করেছো। তো লগ এ টু দি পাওয়ার বি লগ প্লাস লগ এ টু দি পাওয়ার সি, এখানে এ মানে হলো বেস। ওকে, এবং সি মানে বি বা সি হচ্ছে পাওয়ার। যদি এই আকারের একটা ফর্মেট থাকে যেখানে আমাদের লগের বেসটা সেম থাকবে, লগ বা লনের বেসটা সেম থাকবে, এবং মাঝখানে যোগ থাকে, সেক্ষেত্রে আমাদের ওই পাওয়ার পাওয়ার হয়ে যায় গুণ, মাঝখানে যদি বিয়োগ থাকতো পাওয়ার পাওয়ার হয়ে যায় তো ভাগ। ওকে, তো এইভাবে যদি আমি ব্যাপারটাকে আগাই, তাহলে আমি এখানে কি বলতে পারি দেখো তো, এখানে আমি বলতে পারি লগ টু টু দি পাওয়ার, যদি যোগ আছে তো √6 ইন্টু √2/3 লগ টু টু দি পাওয়ার, এখন দেখো এটাও রুটের মধ্যে আছে, এটা রুটের মধ্যে আছে, ব্যাপারটা ঠিক এমন দেখো, √a ইন্টু দি √b হয়, সেক্ষেত্রে কিন্তু আমি তাহলে পুরোটা রুটের মধ্যে লিখতে পারি এ ইন্টু বি, তাই না? তো সেভাবে আমি এখানে ভাবতে পারি একটা রুটের মধ্যেই 6 গুণ 2/3, তো 3 × 6, তার মানে এখানে দাঁড়ায় লগ টু টু দি পাওয়ার 4। তো লগ টু টু দি পাওয়ার 4 কে আমাদের কত, আমরা জানি √4, রুট √4 করলে 2 হয়। এখন লগ টু টু দি পাওয়ার 2, আমাদের লগের ক্ষেত্রে আমরা আরো একটা সূত্র জানি, সেটা কি, লগের ক্ষেত্রে আরো একটা সূত্র জানি, যদি হয় লগ এ টু দি পাওয়ার, লগের বেজও যা থাকে পাওয়ার যদি তাই থাকে, সেক্ষেত্রে আমাদের এটা মান হয় 1। তার মানে হলো এখানে আমাদের যে মানটা দাঁড়াবে সেটা হলো 1। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তো যেহেতু এটা আমাদের একটা রেকর্ড ক্লাস, যদি লাইভ ক্লাস নিতে পারতাম তোমাদের, তাহলে হয়তো তোমাদের কোশ্চেনগুলো আমি বুঝতে পারতাম যে কার কোথায় প্রবলেম। তারপর আমি চাইতেছি আস্তে আস্তে তোমাদের হয়তো যে কোশ্চেন যেখানে থাকতে পারে, আমি সেই কোশ্চেনটাকেও, মানে আমার মনে হয় যেখানে কোশ্চেন তোমাদের হইতে পারে, সেখান থেকে আমি সলভ করার ট্রাই করতেছি। ওকে, আচ্ছা, অনুপাতের একটা ম্যাথ পাইছি আমার এবার। রানু ও তার মায়ের বয়সের অনুপাত 3:8, 3:8, তাদের বয়সের পার্থক্য 35 বছর, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তো এই ধরনের ম্যাথগুলো যখন আমরা করবো, দেখো আমাদের বলেছে যে অনুপাত দেওয়া আছে, অনুপাত থাকা মানেই হলো সেখানে আমাদের, অনুপাত থাকা মানে হলো সেখানে আমাদের কমন কিছু আছে। এখন আমি এই ক্লাসগুলোতে তোমাকে অনেকবার বলেছি, ধরো আমাদের দেওয়া আছে ধরো 5 বাই, ধরো দেওয়া আছে 2/5, 2:5, হ্যাঁ আমাদের 2:5, আমাদের 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 ধরো দেওয়া আছে 2:5 বা 2:5, তার মানে ব্যাপারটা এমন 2/5। এখন এর মধ্যে কমন কিছু আছে, এখন হতে পারে এটা হয়তো এমন ছিল 4/10। এখন 4/10 মানে কত দেখো তো, 2 গুণ 2, আর 5/2 দেখো তো, এই যে 2 2 এখানে কমন না। তো আমাদের অনুপাত মানে হলো সেখানে কমন কিছু আছে, এখন কমন কি আছে তা তো আমরা জানি না। তো ধরলাম সেখানে কমন আমাদের কিছু এক্স আছে, এখানে কমন আছে আমাদের এক্স, তার মানে হলো একটা হলো আমাদের 3x এবং আরেকটা হলো কত, 8x। এখন যেহেতু আমি 8x টা ধরো, এটা তোমার 8x এবং আরেকটা হচ্ছে তোমার 3x। এখন এই যে তোমার বয়সের অনুপাত, তার মানে হলো একজনের বয়স 8x আর একজনের বয়স হলো তোমার 3x, এই এক্স মানে হলো তাদের কিন্তু কমন আছে অনুপাতের ক্ষেত্রে। তো রানু তার মায়ের বয়সের অনুপাত তখন তাদের বয়সের কি কত পার্থক্য, তাদের বয়সের কত পার্থক্য, পার্থক্য কত আমাদের 35, আমাদের পার্থক্য হলো 35, তাহলে 5x = 35। তো এক্স এর মান এখানে বের হয় কত, 5 7 টা 35, কাটাকাটি 7, আমাদের 5 7 টা 35। এখন আমি যদি বলতে তাহলে 8x, তাহলে আমাদের 8x আর 3x এর মানটা বের করি তো, আর 8x আর কত 3x, একজনের বয়স হয় তোমার 56 এবং আর একজনের বয়স হয় তোমার 3 7 21। ওকে, এখন আমাদের বের করতে বলেছে, পরবর্তীতে কি বের করতে বলেছে দেখো তো, আমাদের 4 বছর পর, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এখন এই যে দুটা যেটা এই দুটা দিছে, এই দুটা কিন্তু আমাদের বর্তমান অনুপাত, এই দুটা হলো তাদের বর্তমান, হ্যাঁ এই দুটা হলো তাদের বর্তমান বয়স, একটা হলো তোমার 56 বছর এবং আর একটা হলো কত, 21 বছর, তাদের বর্তমান অনুপাত। এখন 4 বছর পর, তার মানে হলো তাদের বয়সের সাথে 4 যোগ হবে, 56 + 4, একজনের বয়স দাঁড়াবে এবং একজনের বয়স দাঁড়াবে 21 + 4, 56 + 4 দাঁড়াবে তোমার 60 এবং 21 + 4 দাঁড়াবে 25। মানে এই যে 60 বছর এবং 25 বছরকে আমরা জাস্ট কি করবো,
60 বছর এবং এই 25 বছরকে আমরা অনুপাত করব। আমি যদি কাটাকাটি করতে চাই, 5 দিয়ে দেখো দুটোর মধ্যে 5 কমন যায়, 5 × 60, 5 × 5 = 25, তো 12:5। 12:5 বা 5:12 যেটাই বলি আর কি, সেটা হলো এটা। তো এই ধরনের ম্যাথগুলা কিন্তু, অনুপাতের ম্যাথগুলা কিন্তু পরীক্ষাতে প্রায় প্রত্যেক বছরই দেখা যায়। আচ্ছা, চলো পরেরটাতে যাই। ওকে, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাথটা একটু বোঝার ট্রাই করবো আমরা আসলে কি হয় ম্যাথটা হচ্ছে। দেখো আমাদের প্রথমে যেটা যেটা বলেছে, একটি শিবিরে 720 জন সৈন্য আছে, ও সৈন্যের 20 দিনে খাবার মজুদ মজুদ আছে। একটা একটা শিবির মানে ওই যে যুদ্ধের শিবিরের মতন আর কি, ও যুদ্ধের শিবির ভাবতে পারো, কারণ সৈন্য। একটি শিবিরে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আগমন করার কারণে অবশিষ্ট খাদ্য 8 দিনে ফুরিয়ে গেল। তার মানে হলো যে খাদ্য ছিল তারা তোমার 20 দিন, মানে 720 জন সৈন্য ছিল, তারা 20 দিন ভালোভাবে খাইতে পারতো। এখন সেখানে নতুন কিছু সৈন্য আসার কারণে ওটার 20 দিন যায় নাই, ওটা টোটাল গেছে কতদিন, মানে 10 দিন পরে তো আসছে নতুন সৈন্য। 10 দিন পরে নতুন সৈন্য আসার পরে ওটা আরো 10 দিন। দেখো সহজে বুঝি, আমাদের 720 জন সৈন্য ছিল, যাদের টোটাল খাদ্য ছিল 20 দিনের। এর মধ্যে 10 দিন তারা ভালোভাবে খাওয়ার পরে সেখানে 10 দিন পর নতুন আরো সৈন্য আসছে। কতজন সৈন্য আসছে সেটা আমাদের বের করতে বলছে, যে সৈন্য আসার পরে যে ঘটনাটা ঘটছে, তার বাকি 10 দিন খাওয়ার কথা ছিল, 10 দিনে খাইতে পারে নাই। নতুন সৈন্য আসার কারণে তখন খাবারটা শর্ট হয়ে 8 দিন পর্যন্ত চলছে। এখন কথা হলো, আমাদের প্রশ্ন হলো যে কতজন সৈন্য আসছিল। আচ্ছা, আমাদের দেখো তো ব্যাপারটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি, আমি চাইবো তোমাদের দুইটা ওয়েতে করাইতে। 720 জন সৈন্য ছিল 20 দিনের খাবার, এখন 10 দিন পর নতুন সৈন্য আসছে। এখন টোটাল তো ছিল 20 দিনের খাবার, তো 10 দিন পর সৈন্য আসছে। তার মানে হলো ওই যে প্রথম যে 10 দিন তারা খাইছে, কিন্তু প্রথম 10 দিন 20 দিনের খাবার ছিল, 10 দিন পর নতুন সৈন্য আসছে, তার মানে 10 দিন তারা মানে পুরোটাই খাইছে। 10 দিন খাওয়ার পরে তো খাবার বাকি থাকছে কত, অর্ধেক না? খাবার যদি 20 দিন চলে এবং সেখানে 10 দিন যদি তোমার খাওয়া হয়ে যায়, তাহলে বাকি থাকে বাকি 10 দিন, তাহলে অর্ধেক খাবার, 10 দিন অর্ধেক খাবার শেষ, তাহলে বাকি থাকে কিন্তু অর্ধেক খাবার। ওই অর্ধেক খাবার আসলে, ওই অর্ধেক খাবার ওই 10 দিন, ওই 10 দিন খাইতে পারতো কতজন, 10 দিন, 10 দিন, 10 দিন চলতো ওই অর্ধেক খাবার। ওই অর্ধেক খাবার কিন্তু আমাদের 10 দিন চলতো কতজন সৈন্যের বলো তো? আমাদের 720 জন সৈন্যের, তাই না? ব্যাপারটা এমন না? আমি আবার বলার ট্রাই করে দেখো, জাস্ট এই লাইনটা বুঝো। টোটাল খাবার ছিল 720 জনের 20 দিনে, এর মধ্যে 10 দিন তারা খেয়ে ফেলছে। তো 20 দিন যদি থাকে, 10 দিন যদি খায়, তাহলে 10 দিনে অর্ধেক খাবার পুরো খেয়ে ফেলছে। তাহলে বাকি যে অর্ধেক খাবার, সেই অর্ধেক খাবারও তো যদি নতুন সৈন্য না আসতো তারা 10 দিন খাইতে পারতো। তাহলে ওই যে তোমার 10 দিন চলতো, কতজন সৈন্য, 720 জন সৈন্যই তো চলতো। তাহলে একদিন চলতো কতদিন সৈন্যের, 710 দিন যদি 720 জন সৈন্য খেয়ে শেষ করতে পারে, একদিনে শেষ করতে হলে অবশ্যই 720 জনের বেশি সৈন্য লাগবে। আমরা জানি এখানে গুণ এবং ভাগের একটা ব্যাপার আছে, যখন আমাদের বেশি বেশি ব্যাপারটা আসে তখন আমরা গুণ ইউজ করি, এবং যখন আমাদের কম ব্যাপারটা আসে তখন আমরা ভাগ ইউজ করি। তো একদিন চলতো 720 × 10, অথবা আমাদের কত দিনের বের করতে বলেছে, 8 দিন। তো 8 দিন চলতো কতজন শোনো, 720 × 10 ÷ 8। তো আমি যদি কারাকারি করতে 8 9 72, 90, তার মানে হলো 900। আমাদের টোটাল আসলে 900 জন সৈন্য আসলে খেয়েছে। এই যে 8 দিন, এই 10 দিনের খাবারটা 720 জনে চলতো না, এখন 8 দিনে ওই খাবারটা 900 জন খেয়েছে। তার মানে হলো আমাদের সৈন্য ছিল কতজন, সৈন্য ছিল তো আমাদের 720 জন, তাহলে নতুন সৈন্য আসতে কতজন, 180 জন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি চেয়েছি তোমাদের সহজে বোঝানোর জন্য, তারপরেও যারা বুঝতে পারো নাই, চলো অন্য আরেকটা ওয়ে দেখি। এই ক্ষেত্রে যে ওয়েটা আমি বলি, সেটাকে আমি জাস্ট আমরা এভাবে ভাবতে পারি যে ম্যান এবং ডে, ওকে, ম্যান এবং ডে এর গুণফল, এমডি, ম্যানেজিং ডিরেক্টর না, এমআরডি। এমআরডি মানে বোঝায় ম্যান এবং দিনের গুণফল। এখন প্রথম অবস্থায় দেখি আসলে কি ঘটনা ঘটতেছে। প্রথম অবস্থায় ঘটতেছে কত, ম্যান কতজন, ম্যান হলো তোমার 720 জন, এবং কত দিন হলো তোমার 20 দিন। এখানে যদি গুণ করি তাহলে তোমার 72 × 144, তার মানে 1 4 4 0 0, ওকে, 14,400 জন প্রথম অবস্থায়। এখন 10 দিন পর নতুন সৈন্য আসছে, এখন 10 দিনে তাদের, 10 দিনে এমডি কত, 10 দিনে তার 720 × 10, তার মানে 7,200। এখন এই যে প্রথম টোটাল ছিল 14,400, পরবর্তীতে তোমার
আহ 10 দিন খাওয়ার পরে তখন কত, 7,200। এখন এই দুইজনের মধ্যে ডিস্টেন্স করলে আমরা পাবো, মানে বিয়োগ করলে আমরা পাবো 7,200, বিয়োগফল। ওকে, বিয়োগফল 7,200। যারা এটা বুঝতেছো না তাদের জন্য আর কি এটা। তাহলে এই যে আমাদের প্রথম অবস্থায় আমি যদি মানুষ এবং দিনের গুণ করি, সেটা তোমার 14,400 ছিল। পরবর্তী প্রথম 10 দিন খাওয়ার পরে সেখানে মানুষ এবং করলে হয় 7,200, এখন দুটাকে বিয়োগ করলে হয় 7,200। এখন এই যে 7,200 এই মানটা আবার পরবর্তীতে সেম থাকবে। মানে এটাকে বলা হয় এই যে এমডির যে ব্যাপারটা, মানুষ এবং দিনের গুণফল একটা ধ্রুব, মানে কনস্ট্যান্ট আকারে সবসময় আঁকায়। মানে মানুষ যদি তোমার কম থাকে তাহলে খাবার বেশি থেকে তোমার অ্যাডজাস্ট হবে, বা তোমার মানুষ বেশি থাকলে খাবার কম থেকে অ্যাডজাস্ট হবে। মানে মানুষ এবং যে দিন, এই দুটা গুণফলকে কনস্ট্যান্ট হিসেবে মনে করা। এখন এটা হলো তোমার বিয়োগ করে, বিয়োগ করে কিন্তু আমাদের এটা হয়েছে। আচ্ছা এখন দেখো পরবর্তীতে এই যে 7,200 আমাদের কতজন খাবে, মানে এই যে 720 জনের, 20 জনের সাথে আমাদের ধরো এক্স পরিমাণ শূন্য আসছে। শূন্য আসার পরে এখানে দিন হচ্ছে কত দিন, মানে এখানে আমাদের 720 জনের সাথে এবং দিন হচ্ছে কিন্তু এখানে 8 দিন। তার মানে হলো এখন যদি আমি এই 8টাকে গুণ আকারে ভাগ করতে চাই, যে 720 ÷ 8 = 720 + এক্স। তো 8 নং 72, তার মধ্যে 900। তো 900 = 720 + এক্স। অতএব এক্স এর মান এখানে আমি বিয়োগ করি, 900 - 720, তার মানে হলো 180। যেভাবে করে না করো আমাদের কিন্তু অ্যান্সার 180। তো আহ, আমি চাইবো যে তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো। যদি খুবই দ্রুত যে কোনো ম্যাথ করতে চাও, যে কোনো ম্যাথ খুবই দ্রুততার সাথে একই একটা ওয়ে দিয়ে ফলো করতে চাও, সেটা হলো তোমার এমডি ম্যান এবং দিনের, ম্যান এবং দিনের ব্যাপারটা। এটা এটা তোমার সব থেকে সহজ হয়। হ্যাঁ, ম্যান এবং দিনের ব্যাপারটা সব থেকে সহজ হয়। আচ্ছা, চলো নেক্সটে যাই। আসলে আমি আর খারাপ লাগতেছে, যদি আমি লাইভ ক্লাস দিতে পারতাম তোমাদের, বা তোমরা লাইভে আমার সাথে থাকতা বা জুমে থাকতা, তোমাদের প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করতে পারতাম, তোমাদের কোন জায়গায় এক্সাক্ট প্রবলেমটা হচ্ছে। তো তারপর আমি ট্রাই করতেছি যে আমার মতন করে একটা বা দুইটা বইতে বোঝানোর জন্য, যাতে এটা আমি বুঝতে না পারো, যদি কেউ এটা বুঝতে পারো। 20 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, ওই কাজ 5 দিনে সম্পূর্ণ করতে হলে কতজন লোক দরকার? তো আমি আগে প্রথমে তোমাদের এমডি, মানে হলো ম্যান এবং ডে এর যে আমাদের গুণফলটা, যে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা দিয়ে আগে করে দেখি। দেখো আমাদের প্রথমে কি বলছে, ম্যান এবং ডে। তো প্রথম অবস্থা যেটা হয়েছিল 20 জন, অর্থাৎ এটা 10 নম্বর, হ্যাঁ। 20 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে এখানে আমাদের কত, ম্যান, ম্যান কত, ম্যান কত 20, এবং ডে কত, এটা হচ্ছে আমাদের সেই ম্যান, ম্যান এবং ডে। তো ম্যান কত 20 এবং ডে কত 10। ওকে, ইকুয়াল টু আমাদের কি বলতেছে, ওই কাজ 5 দিনে সম্পূর্ণ করতে হলে, তার মানে ওই কাজ 5 দিন সম্পূর্ণ কতজন লোক দরকার। এখন তো আমি ম্যানটা বের করবো, হ্যাঁ আমি ম্যানটা বের করবো। এখন আমাদের কত, এখানে ডে কত, এখানে ডে আছে 5। ওকে, তার মানে এম ইকুয়াল আমি বলতে পারি এই 20 × 10 ÷ 5, 5 × 2 = 10, তার মানে 40। আমাদের কিন্তু অ্যান্সার 40। এখন এটা যদি আমি ঐকিক নিয়মে করতে চাই সেটাও সম্ভব, কিন্তু ঐকিক নিয়মে করতে চাই, দেখো আমাদের 20 জন লোক একটা কাজ 10 দিনে করতে পারে। তাহলে আমাদের 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে কতজন লোক, 20 জন লোক। তাহলে একদিনে করতে পারে কতজন লোক, 10 দিনে যদি একটা কাজ 20 জন লোক করতে পারে, তাহলে একদিনে করতে হলে অবশ্যই অবশ্যই লোক সংখ্যা বেশি লাগবে। অবশ্যই, কারণ 10 দিন করতেছে 20 জন লোক। তো 10 দিনে যে কাজটা 20 জন লোকে করতে পারে, একদিনে করতে হলে অবশ্যই 20 জনের বেশি লাগবে। আর বেশি থাকলে আমাদের গুণ হয়। অতএব ওই কাজটা কতদিন করবে, 5 দিনে করবে। 20 × 10 ÷ 5, 5 × 2 = 20, তার মানে 20 × 40, 40 জন। ওকে, যেভাবে করে না কেন আমাদের এখানে অ্যান্সার 40। যে কোনো একটা বই ফলো করতে পারো, হয় ম্যান এবং ডে, এমডি এর রুলসটা, বা তোমার ঐকিক নিয়ম হোক বা কোনো ম্যানুয়াল নিয়ম হোক। সামাদ সাহেবের মাসিক বেতন 12,000 টাকা। 1 বছর পর তার বেতন 11% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন? তো সামাদ সাহেবের প্রথম অবস্থায় যে বেতনটা ছিল সেটা কত ছিল, 12,000 টাকা। 12,000 টাকা, এখন 1 বছর পর তার বেতন 11% বৃদ্ধি পাইলো। নর্মালি কিন্তু আমাদের বেতন অধিকাংশ বৃদ্ধি পাই 5% করেই। তবে বেসিকের 5% করে ইনক্রিমেন্ট যেটা হয়, তবে সে জব হয়তো বা কোনো প্রাইভেট সেক্টর জব করে। তো সেটা কি হয়েছে, তার আমাদের বেতনটা বৃদ্ধি পাইছে। এখন বৃদ্ধি পাওয়া মানে হলো কত, প্লাস। এখন কার 11%, এই 12,000 টাকার 11% বৃদ্ধি পাইছে। এখন 11% মানে হলো আমরা কি বুঝি, 11% মানে আমরা বুঝি যে পার্সেন্টেজ মানে হলো ওটাকে কত দ্বারা, 100 দ্বারা ভাগ করে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এখানে থাকে 12,000 প্লাস 120
গুণ 11। মানে 120 গুণ 11, এটা যদি বিয়োগ করার সময় অনেকে মাথা গরম হয়ে যেতে পারে। 120 গুণ 11কে বিয়োগ করে মাথা গরম হয়ে যেতে পারে, এখন মুখে মুখে করা যায়। 120-এর সাথে যদি আমি 11 গুণ করি, মুখে মুখে কেমন করবো? এখন ধরো এটা 120 না, ধরো এটা 120 না, এটা কত? এটা হলো তোমার 120 না, এটা হলো তোমার 120-এর সাথে 11 গুণ না, ধরো 10 গুণ, 10 গুণ করলে কত হতো? 120 আর শূন্য শূন্য, এটা হইতো। এখন একটা শূন্য ব্যর্থ, সরি। তো 120 এটা হতো। এখন আমাদের কিন্তু 11 গুণ ছিল, 11 গুণ মানে কত? ওই 11-এর সাথে এই এক, এই একের সাথে আবার যদি আমি 120-কে গুণ করে দিলে কত হয়? 120 হয়। তার মানে 0, 2, 3, 1, তার মানে 1320। তার মানে এটা দ্বারা আসলে 12,000 প্লাস 1320। তো 12,000, 13,320, 13,320 হলো আমাদের উত্তর। আচ্ছা, আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সটে যাই আমরা। কোন ত্রিভুজে তিনটি বাহুকে বর্ধিত করলে, আমাদের আমাদের ট্রাইগোনোমেট্রি থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, পরিমিতি থেকে আসবে। একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি সমষ্টি কত ডিগ্রি? উৎপন্ন বহিস্থ কোণ। আচ্ছা, আমি যদি একটা কোণ, আমি যদি এখন একটা ত্রিভুজ আঁকাইতে চাই, আমি যদি এখন একটা ত্রিভুজ আঁকাইতে চাই, ধরো, ধরো এটা ত্রিভুজ, ওকে, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় নাই আমাদের, সরি, এটা তোমার আমাদের বলছে একটি ত্রিভুজে তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটির সমষ্টি কত? আচ্ছা ধরো এটা আমাদের সে ত্রিভুজ, ওকে, এইটা ধরো আমাদের সে ত্রিভুজ। এখন এই ত্রিভুজের আমি তিনটা বাহুকে বর্ধিত করতেছি। এখন ধরলাম এটা যে কোনো ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে। আমি ধরলাম এটা, যেহেতু আমাদের এক্সাক্ট বলে দেয় না এটা কোন ত্রিভুজ, আমি ধরলাম, যদি চিত্রটা আমার হয় নাই, আমি এটাকে ধরলাম যে এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ আমি তিনটা বাহুকে বর্ধিত করি, ধর আমি এই বাহুকে বর্ধিত করলাম এই বরাবর, তারপর এটাকে আমি বর্ধিত করলাম এই বরাবর, এবং এটাকে আমি বর্ধিত করলাম ধরে এই বরাবর। দেখো তিনটা বাহু, তিনটা বাহুকে তিন দিকে বর্ধিত করছি। এই বাহুকে বর্ধিত করছি এদিকে, এই বাহুকে বর্ধিত করছি ওইদিকে, এই বাহুকে বর্ধিত করছি এদিকে, তিনটা বাহুকে আমি তিন দিকে বর্ধিত করলাম। বর্ধিত করার পরে এখন আমাদের বলেছে যে এদের বহিস্থ কোণ কত। এখন দেখো আমি যদি ধরি এটা আমাদের সমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এটা কত ডিগ্রি বলো তো? এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। কারণ তোমরা জানো সমবাহু ত্রিভুজ মানে তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়। তো যদি সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান, তাহলে তিনটা কোণও সমান, 318, 60 ডিগ্রি করে। এখন যদি এটা 60 ডিগ্রি হয়, দেখো তো, এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে হলো এটা এই টোটালটা, এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো দেখো তো, এই যে টোটালটা, এই যে টোটালটা, হ্যাঁ, এই যে টোটাল, এটা কিন্তু 180 ডিগ্রি না? 180 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? এটা মাস্ট বি 120 ডিগ্রি। সেম ভাবে হলো তোমার এই পুরোটা কত? এই পুরোটা হলো 180 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি, এটা এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, সেম ভাবে কিন্তু আমাদের যদি এটা এটা একটু নিচের দিকে যাই তো, দেখো, এই যে, ওকে, এটা, তার মানে হলো এটাও সে আমার সিমিলার ভাবে, এটা 60 ডিগ্রি, তার টোটালটা হলো 120 ডিগ্রি, 180 ডিগ্রি, তার মানে এটা এটা কত? 120 ডিগ্রি। তো আমাদের এই 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তিনটাকে যদি যোগ করা হয় সে আমাদের অ্যান্সার 360 ডিগ্রি। তো এই ত্রিভুজটা যে কোনো ভাবে তুমি আঁকো না করো, বহিস্থ তিনটা কোণের সমষ্টি কিন্তু আমাদের 180 ডিগ্রি, 360 ডিগ্রি হবে। আচ্ছা, একটি মিটারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? আচ্ছা, এটা হলো আমাদের 9-10-এর বইতে দূরত্ব উচ্চতা একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নম্বর 10, সেই চ্যাপ্টারের একটা ম্যাথ। এবং এই ধরনের ম্যাথ কিন্তু প্রত্যেক বছরই, মানে ওই চ্যাপ্টারের মতন হয় আমাদের উন্নতি কোণ দেওয়া থাকে না, অবনতি কোণ দেওয়া থাকে। ক্লাসে অনেকবার তোমাদের এগুলো নিয়ে আলোচনা করেছি। এ থেকে কিন্তু কোশ্চেন একটা আমরা পাই। তো এই ক্ষেত্রে আমরা সবার আগে যেটা করি, আমরা বোঝার ট্রাই করি আসলে বলেছেটা কি। একটি মিনারের পাদদেশ, ধরো মিনারটাকে আমি আঁকলাম, ধরো এটা হচ্ছে মিনার, ওকে, এটা হচ্ছে মিনার, এটা ধরো হচ্ছে মিনার। পাদদেশ মানে এই পাদদেশ, মানে নিচের, এই নিচে এই একটি মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে, এই ধরো এখান থেকে সেই 15 মিটার, 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে মিনার শীর্ষের উন্নতি কোণ। উন্নতি কোণ মানে হলো, দেখো আমাদের কোণ থাকে দুইটা, একটা হচ্ছে উন্নতি কোণ, একটা অবনতি কোণ। এই যে আমাদের উন্নতি মানে কি? একজন মানুষের উন্নতি কি উপরের দিকে যায় না? তো এই নিচ থেকে উপরের দিকে তাকাইলে, এই নিচ থেকে যদি উপরের দিকে তাকানো হয় তখন যে কোণ করে তাকানো হয় সেটা হচ্ছে উন্নতি কোণ। তার মানে এটা হলো সেই উন্নতি কোণ, কত ডিগ্রি? উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে আহ, তাকাইছে আর কি, মানে আমাদের হচ্ছে মিনারের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? এই যে মিনারের উচ্চতা সেটা বের করতে বলেছে।
ওকে, এই ক্ষেত্রে আমাদের সবার আগে জানতে হবে যে আমাদের এখানে যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সাইন থ্যাটা, কস থ্যাটা, ট্যান থ্যাটা, এর থেকে সেক থ্যাটা আছে, কসেক থ্যাটা আছে, কট থ্যাটা আছে, তো আমি জাস্ট তিনটা মনে রাখলে হয়। তো আমাদের জানতে হয় যে আসলে আমাদের মানে কোনটা দ্বারা আমরা কি বুঝি। আমি যদি একটু ভেঙে লিখতে চাই, দেখো আমরা জানি ট্যান থ্যাটা, ট্যান থ্যাটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমি যদি কস থ্যাটা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের ভূমি ডিভাইডেড বাই লম্ব, এটাকে আমার ত্রিকোণমিতিক মানগুলা, সরি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এরপর যদি আমি লিখতে চাই সাইন থ্যাটা, তো সাইন থ্যাটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, ট্যান থিটা, কস থিটা, সাইন থিটা, আমি যদি এই তিনটা মানগুলো আমরা লিখতে চাই। তো এখন দেখো আমাদের এখানে এই যে আমাদের 50 ডিগ্রি দেওয়া আছে, 50, আমাদের 50 দেওয়া আছে, আমাদের যে দূরত্বটা দেওয়া আছে, যে দূরত্বে আমাদের 60 ডিগ্রি আমাদের উন্নতি কোণের মান। তো এই দেখো এই যে কোণটা, এই কোণের একদম তো বিপরীত বাহুটা থাকে, এটা সব সময় আমাদের যদি থ্যাটা বলে মনে করি, যেটা এর বিপরীত বাহু সবসময় আমাদের লম্ব হয়। ব্যাপারটা কিন্তু এটা না যে লম্ব, আমাদের লম্বা আছে বলে এটা লম্ব, আমাদের কিন্তু এটাও অনেক সময় লম্ব হতে পারে। যদি আমাদের এখানে কোণটা উৎপন্ন করতে এখানে এনি হাউ, সেক্ষেত্রে কিন্তু লম্ব হতো এটা। যা হোক, আমাদের লম্ব এবং কোণটা লম্ব এবং কোণটা আমাদের ভূমি, এটা কিন্তু চিনতে হবে। তো আমাদের সবার আগে দেখি আমাদের একটা ভূমি কোণটা, অতিভুজ কোণটা আমি দেখে নিই। আমি যদি এটাকে ড্র করি, দেখো এই ক্ষেত্রে এটা তো চোখ বন্ধ করে, এটা আমাদের আমাদের সমকোণ ত্রিভুজ, এটা হলো সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু যেটা থাকে সেটা চোখ বন্ধ করে অতিভুজ। বা আমি ভাবতে পারি যে একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা সেটা অতিভুজ। এখন আমি যদি মনে করি এখানে আমাদের আর কোণ দেওয়া আছে থ্যাটা, এটাকে যদি আমি থ্যাটা মনে করি, যে এর যে একদম বিপরীত বাহু কি এটা না, থ্যাটার বিপরীত বাহু লম্ব, আর বাকিটা আছে ভূমি। ওকে, এখন আমাদের যদি কোনোভাবে আমাদের এমন থাকতো, এটাকে মনে করতাম থ্যাটা, যদি মনে করতাম, তাহলে এটা তো সব চোখ বন্ধ করে অতিভুজ, কারণ সব থেকে বড় বাহু অতিভুজ হয়, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। থ্যাটা মনে করতাম, এটা থ্যাটার বিপরীত বাহু হয় কি লম্ব, তার মানে এটা হচ্ছে তখন লম্ব, এবং এটা হচ্ছে বাকিটা থাকে ভূমি। বা বলতে পারি যার সাথে কোণ আছে সেটা ভূমি, যাই হোক। তো আমাদের লম্ব এবং ভূমিটা কিন্তু কেয়ারফুল ভাবে দেখতে হবে, কারণ এটা এর লম্ব এবং ভূমি উল্টোপাল্টা হয়ে গেলে আমাদের কিন্তু অ্যান্সার উল্টোপাল্টা হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের দেখতেছি এই যে থ্যাটা 60 ডিগ্রি, এটার বিপরীত বাহু যেটা সেটা তো লম্ব। তাহলে আমাদের লম্ব, এখানে লম্ব কোনটা, লম্ব হলো আমাদের এইচ, এবং আমাদের ভূমি, ভূমি হলো আমাদের 15। তো আমাদের অতিভুজ তো দরকার নাই, আমাদের অতিভুজ বের করতে বলে নাই। এটা হচ্ছে অতিভুজ, এখন আমাদের বের করতে বলেছে উচ্চতা, উচ্চতা মানে কত, লম্ব। তো লম্বের সাথে ভূমির সম্পর্ক কোনটা হয়, ট্যান থাটার জন্য। তো ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তার মানে এইচ ইজ ইকুয়াল টু 15 × tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হলো আমাদের √3। তো 15 √3 হলো উত্তর, 15 √3। ওকে, ডি নম্বরটা। এই ধরনের ম্যাথ কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আসবেই। মানে এই ধরনের ম্যাথ আসবে বলতে প্রত্যেক বছর আসেই, মানে প্রত্যেক বছর আসে, যেখানে আমাদের দূরত্ব, উচ্চতা, হয় উন্নতি কোণ দেওয়া থাকে না, নয় অবনতি কোণ দেওয়া থাকে। জাস্ট আমরা কনসেপ্টটা বুঝবো। আমাদের এই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস জানার দরকার। প্রথম জানার দরকার হলো যে আমার সাইন ট্যান কস কোনটার মান, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বা ভূমি বাই লম্ব কোনটা মানে কি, এটা জানার দরকার। তারপরে এই সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, এগুলোর মান জানার দরকার। এবং আমাদের এই কনসেপ্টটা জানার দরকার। এই তিনটা জিনিস জানলে কিন্তু এই ম্যাথগুলো পুরো পানি, এর থেকে সহজ ম্যাথ আর হয় না। ওকে, লগ এক্স টু দি পাওয়ার 3/4 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত। ব্যাপারটা এমন, লগ এক্স এর পাওয়ার দেওয়া আছে 3/4, ইকুয়াল টু দেওয়া আছে -2। ওকে, তো তোমরা টেলিগ্রাম গ্রুপে অনেকে আমার এই ধরনের কোশ্চেন করেছো, তো ভাই এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করি। যদিও তোমরা অনেকে, বিশেষ করে যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছে মুখ্য, তারা আগের যে ম্যাথ ক্লাসগুলো বা আইকিউগুলো তোমরা করো নাই, তোমরা ভাবছো যে ঠিক আছে, কিন্তু এখন সেই শেষের দিকে এসে তোমরা খুবই তাড়াহুড়া করতেছো। তো এই যে এই ধরনের ম্যাথগুলোকে কিন্তু আমরা অলরেডি ক্লাসে সলভ করেছি, লগারিদমের ম্যাথ সব সলভ করে ফেলেছি। ওকে, এই ধরনের ম্যাথগুলো যখন আমরা করি, আমি সরি, তুমি, হ্যাঁ আমি আমি ক্লাসে পরে ফোন দিচ্ছি ক্লাসে। দেখো এই ধরনের ম্যাথ যখন আমরা করি, সেক্ষেত্রে এই যে আমাদের পাওয়ার যেটা থাকে, হ্যাঁ, খুবই সহজ কিন্তু, এই যে পাওয়ার যেটা থাকে আর এটার সাথে আমরা এক্সচেঞ্জ করি, এবং এই লগটাকে বাদ যায় আমাদের লগের ক্ষেত্রে, লগের প্রত্যেকটা লগের মানে ম্যাথের ক্ষেত্রে আমাদের মান বের করা মানে হলো কি লগটাকে ভ্যানিশ করা। লগের মান মান বের করার জন্য কি লগটাকে ভ্যানিশ করা আমাদের মুখ্য বিষয়। সেক্ষেত্রে আমাদের কি হয়,
এই যে আমাদের এই বেজ, বেজ যা থাকতে পারে, যা খুশি বেজের, আমাদের কিন্তু এই ব্যাপারটা এমন না যে বেজে এক্স থাকবে। বেজের এখানে এক্স, এক্স এখানে থাকতে পারে, এক্স এখানে থাকতে পারে। কি আমাদের ব্যাপারটা হলো, এই যে বেজে যা থাকবে বেজটাকে নড়াবো না, বেজে যা থাকবে এই বেজের উপর যা থাকবে ওটার সাথে আমরা এক্সচেঞ্জ করব। এটা নিয়ে যাবো এখানে এবং এটা নিয়ে আসবো আমরা এখানে, এক্সচেঞ্জ করবো। ওকে, তার মানে হলো আমি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো এই যে এক্স যা ছিল এক্স, এই যে পাওয়া আছে 3/4টা, এই 3/4টা যাবে এখানে, -2 আসবে এখানে, এই যে -2 আসলে এখানে, আর এই 3/4 গেল এখানে। জাস্ট এই একটা লাইন তোমাদের বুঝতে হবে। আমি আবার বলি, দেখো এই বেস যেটা থাকবে এটাকে নড়াবো না, এর মাথার উপর যেটা থাকবে এটা নিয়ে যাবো ওখানে এবং ওটা নিয়ে আসবো এখানে। তো 3/4টাকে নিয়ে যাবো ওখানে, -2টা নিয়ে আসবো এখানে। তো এটা সমান সমান কি বলি, 1/x² বলতে পারি। আর এটা হলো তোমার 3/4। তো আমাদের যদি এক্স এর মান বের করতে হবে, x², 1/x² মান তো বের করতে হবে, তাই উল্টাই দিই। তাহলে এটা হয়ে যায় x² এবং এটা হয়ে যায় 4/3। এখান থেকে তো আমি এক্স এর মান বের করতে চাই, এক্স √4/3, তার মানে হলো 2/√3, 2/√3, যেটা আমাদের B নম্বর। ওকে, 1 + 3 + 5 + 7 + 9 ... কত? এই ম্যাথটা দুটো ওয়েতে সলভ করবো। একটা সলভ করবো 3 সেকেন্ডের জন্য, এবং আর একটা সলভ করবো একটু ম্যানুয়ালি। তো দেখো ম্যানুয়ালি যদি সলভ করতে হয়, এবং এই ধারা ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে প্রত্যেক বছরই দেখা যায়। ওকে, 1 + 3, তো আমাদের এই ক্ষেত্রে আমাদের যে আমরা জানি একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো আমাদের এন সংখ্যক জোড় সংখ্যা বেজোড় এন সংখ্যক আমাদের আহ, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n/2, 2a + n - 1 * d। ওকে, এটা একটা সূত্র আছে। তো এই সূত্রতে আমাকে এন এর মানটাকে বের করতে হবে। তো এ মানে কত, এ মানে হলো প্রথম পদ, এবং ডি মানে কত, ডি মানে হলো তোমার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যেটা থাকে সেটা ডি এর মান। তো তার আগে আমাদের জানতে হবে এটা আসলে এটা আসলে কোন ধারা। আমার ধারা দুই রকম, এটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারা বুঝি যখন আমাদের একটা পদ থেকে একটা পদের সাথে আরেকটা পদের বিয়োগের সম্পর্ক থাকে, যোগ বা বিয়োগের সম্পর্ক থাকে। দেখো তো, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, সব জায়গায় আমাদের 2 এর যোগের সম্পর্ক। বা আমি উল্টা করি, 5 থেকে আমি যদি 3 থেকে 2 বিয়োগ করলে 1 বিয়োগ করলে থাকে 2, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2। যোগ আর বিয়োগ যদি সেম থাকে এটা আমাদের হয় সমান্তর ধারা। আর গুণ বা ভাগের ব্যাপারটা যদি সেম থাকে সেক্ষেত্রে আমার হয় গুণোত্তর ধারা। যেহেতু এটা সমান্তর ধারা, সমান্তর ধারা আমার সমষ্টি সূত্র হলো এটা, সমান্তর ধারা সমষ্টি সূত্র হলো এটা। এখন এই ব্যাপারটা দেখো, এখানে আমাদের এর মান আমরা জানি, ডি এর মান জানি। এখন যদি আমাদের এখান থেকে এন এর মানটা ভাবতে চাই, এন এর মানটা কত, এন মানে হলো এই সর্বশেষ যে পদটা, এটা কততম পদ, এটা হচ্ছে এন এর মান। তো এখানে আমি বুঝতে পারছি না এটা কততম পদ। তো সেই ক্ষেত্রে আমি আমি আমরা এন এর মানটা বের যদি করতে চাই, আমরা ধরলাম এন তম পদ, এন তম পদ সমান সমান ধরলাম 51। তো এবার এন তম পদের একটা সূত্র আছে, a + n - 1 * d = 51। অনেক ক্ষেত্রে ম্যাথগুলো আমাদের আসে যে এন তম পদ বের করো, বা 51তম পদ বের করো, বা 52তম পদ বের করো। মানে যদি কোনো সময় বের করতে বলে, একটা নির্দিষ্টতম পদ বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র, একটা নির্দিষ্টতম পদ বের করার জন্য যদি বলতো আর কি। তো এর মান হলো এখানে 1 + n - 1, ডি এর মান হলো 2 = 51। তাহলে n - 1 * 2 = 51, এর থেকে 1 বিয়োগ করলে হয় 50। তার মানে হলো n - 1 আমাদের 50, 50/2 মানে কত, 25। তো n এর মান বের হয় আমাদের 25 + 1 মানে কত, 26। আমাদের এখানে n এর মান হলো 26। ওকে, তো আমি কিন্তু তখন ধরে কষ্ট করে n এর মানটা বের করলাম। এখন আমি এই সূত্র, এই যে সূত্রটা আছে সূত্রে আমি বসাবো। এই সূত্র যদি বসাইতে চাই দেখো, তাহলে n/2 এর মানে কত, 26, 26/2, 2a + 26 - 1 * d এর মানে হলো 2। ওকে, সেই ক্ষেত্রে এটা মানে কত, 13, 13, 2 + 25 × 2, তার মানে হলো 13, 2 + 50, তো 13, 50 আর 2 বিয়োগ করলে 50 আর 2 যোগ করলে হয় আমাদের 52। আর 52-র সাথে আমাদের 13 গুণ করলে কত হয়, 52-র সাথে 13, 3 × 6, 3 × 6, 6 কিন্তু অপশন একটাই আছে তাই না, 676, 3 × 6 না। ওকে, এখন এই ম্যাথটা একটা ওয়ে, ম্যানুয়াল একটা ওয়ে। তবে এই ম্যাথটা চাইলে আমরা 3 সেকেন্ডে করে ফেলাতে পারি। দেখো 3 সেকেন্ডে করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। এটা কিন্তু কোনো শর্টকাট সূত্র না। আমি যদি দেখাইতে চাই তোমাদের, দেখো আমাদের যদি 1 + 3, 1 + 3 + 5 + 7 ... যদি এন হয়, এই এন মানে হলো তোমার যা খুশি হতে পারে, কিন্তু 1, 3, 5, 7 কি দেখতেছি বলো তো, আমরা সবগুলো কি বলো তো বেজোড় সংখ্যা না। এন সংখ্যক বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এই বেজোড় সংখ্যা এন এর মান যা 51 হতে পারে। আমার আগের ব্যাপারটা কিন্তু 51 ছিল, 51 হতে পারে, 53 হতে পারে, 55 হতে পারে, 101 হতে পারে,
1 কোটি এক হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সূত্র হলো লাস্টে যে এন থাকবে এনটাকে স্কোয়ার করে দিব, শেষ। জাস্ট স্কোয়ার করে দিব। তার মানে হলো এখানে আমার কত ছিল, 1+3+5 ডট ডট ডট, আমাদের কিন্তু 51 ছিল তাই না? তো 51 n স্কোয়ার, আমি আমি যেটা বললাম। ওকে, আমাদের সূত্র হলো 51কে আমরা স্কোয়ার করে দিব। আচ্ছা। আহ আচ্ছা, এই সূত্রটা আমি একটু পরে আসতেছি তোমাদের দ্বারা। তবে আমাদের শর্টকাট সূত্র, এটা ম্যানুয়াল সূত্র, একটু 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 ঝামেলা মনে হচ্ছে আমার এখানে। 1+, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসতেছি, দেখো। 1/3 + 1/3 স্কোয়ার প্লাস 1/3 টু দি পাওয়ার 3 কিউব প্লাস ডট 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 গুণোত্তর ধারার মান কত হবে? দেখো, এটা এই ম্যাথটা কিসের? এই আমাদের আমাদের তোমাকে যেটা বললাম, আমাদের হয় সমান্তর ধারা নাই গুণোত্তর ধারা। আমাদের কখন গুণোত্তর ধারা হয়? গুণোত্তর ধারা তখন হয় যখন আমাদের ভাগ বা গুণের ব্যাপার থাকে। দেখো তো, এখানে প্রথম পদ সবসময় এ, এটা কোনো ঝামেলা নেই। এখন এখানে যদি আমি দেখি, আচ্ছা, আর মানে তো অনুপাত। আমি এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে কত হয় দেখো তো। মানে এটা কাটাকাটি করে ওয়ান এটা থাকে। বা যে আমি এটা এটা ভাগ এটা করতাম, সেক্ষেত্রে কিন্তু দেখতো 1/3 কিউব ভাগ 1/3 স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু 1/3 থাকতো। তো আমাদের এক্ষেত্রে কিন্তু সবসময় ভাগের মিল, ভাগ বা গুণের মিল থাকলে সেটাকে আমরা বলি গুণোত্তর ধারা। এখন আমাদের 1/3 + 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব ডট 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 গুণোত্তর ধারার মান কত হবে? গুণোত্তর দেখেন, দেখো আমাদের গুণোত্তর ধারার মান মানে হলো, আমাদের এখানে বের করতে বলছে ম্যানুয়ালি, কি বের করতে বলেছে? আমাদের এখানে বের করতে বলেছে যে, আমাদের এখানে বের করতে বলেছে হলো সমষ্টিটা কত, যোগফল, তাই না? তো এখানে সমষ্টির সূত্র আমরা জানি, S = a/1 - r। তো x = a/1 - r। তো এখানে এর মান কত? এর মান হলো 1/3, এর মান হলো ওয়ান বাই সরি হ্যাঁ, এর মান হলো 1/3, আর এর মান কত? 1/3। ওকে, তো 1/3 এখন এটা বিয়োগ করলে, কথা এটা বিয়োগ করলে হয় 3, আর তোমার 3 - 3 - 1। ওকে, তার মানে 1/3 গুণ, আমি একবার করতে চাই, নিচে আসে 2, উপরে চলে যায় 3, তার মানে এই যে 3 3 কাটায় 1/2 থাকে উত্তর। জাস্ট আমি কাটাকাটি করলাম, কিচ্ছু না। আমাদের সমান্তর ধারা বা গুণোত্তর ধারা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সমান্তর ধারার ক্ষেত্রে ম্যাথ গুলো দেয়, তবে গুণোত্তর ধারা দিতে পারে। আচ্ছা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মোটামুটি বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষাতে এই ম্যাথটা দেখা যায়। এটা ডিরেক্টলি দেখা যায়। এটা অনেকে মুখস্থ করে রাখে অ্যান্সার, তো মুখস্থ করার দরকার নেই। এটা দুটো ওয়েতে সলভ করা যায়। এটা তোমার এমডি পদ্ধতি, যেটা হলো তোমার ম্যান এবং ডে এর যে আমাদের গুণফল, একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা বলেছিলাম। এবং আরেকটা করা যায় কি, আরেকটা করা যায় হলো তোমার ম্যানুয়াল ওয়ে বলতে পারো, বা শর্টকাট ওয়ে বলতে পারো, বা বা কয়েকটা ওয়েতে করা যায়, চলো দেখা যাক। 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? আচ্ছা, এটা বোঝা যাক, 30 জন শ্রমিক কোনো কাজ করতে করতে কত দিনে? 24 দিনে। এখন কাজ শুরু 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেল। তার মানে হলো, এখানে যে ঘটনাটা ঘটলো, আমাদের টোটাল তো টাইম লাগতো 30 জন। তো প্রথম অবস্থা দেখো, আমাদের কাজ করতে পারতে হলো তোমার 24 দিনে। এর মধ্যে 12 দিন কিন্তু তারা কাজ করেছে, 12 দিন পর তারা চলে গেছে। তার মানে হলো 12 দিনে কিন্তু তারা কি অর্ধেক কাজ করে ফেলেছে না? তারা তো 12 দিনে অর্ধেক কাজ করে ফেলেছে। টোটাল ছিল তোমার 30 জন, 24 দিনে করতো। তার মানে তোমার এই কাজ শুরু 12 দিন পর 15 জন চলে গেল। তার মানে হলো এই যে 12 জন, 12 দিনে তারা তো অর্ধেক কাজ করেই ফেলেছে, 30 জন তাই না? আমাদের কিন্তু এখানে 12 দিনে তারা অর্ধেক কাজ করেই ফেলেছে। তাহলে এই যে অবশিষ্ট যে কাজটা ছিল, সেই কাজটা যে চলে না যাইতো, অবশিষ্ট যে কাজটা চলে না যাইতো, তাহলে বাকি আরো 12 দিনে বাকি আরো তোমার এই 24 জন লোক, বাকি এই 24 জন লোক যদি চলে না যায়, তো তাহলে তোমার এই 30 জন লোকই কিন্তু, 30 জন লোকই কিন্তু এই কাজটা কতদিন করতে পারতো? 12 দিনে করতে পারতো। ব্যাপারটা এমন কিনা? প্রথমত দেখো, 30 জন শ্রমিক 24 দিনে কাজটা করতে পারতো, সেখানে তোমার 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেল। তার মানে হলো, ওই যে 24 দিনের অর্ধেক কি 12 দিন, তার মানে অর্ধেক কাজ কিন্তু তারা করে ফেলেছে। তার মানে কিন্তু তারা অর্ধেক কাজটা করে ফেলেছে। ব্যাপারটা দেখো যায় এমন না? এখন যদি তারা চলে না যায় তো 15 জন, তাহলে ওই যে 30 জন লোক ওই কাজটা, অবশিষ্ট কাজটা, 30 জন লোক অবশিষ্ট কাজটা কতদিনে করতে পারতো? 30 জন লোক চলে না যাইতো, ওই অবশিষ্ট কাজটা 12 দিনেই করতে পারতো। টোটাল তো 24 দিন, এর মধ্যে অর্ধেক দিন তো 12 দিনে তারা কাজ করেছে।
চলে না যায়, তাহলে অবশিষ্ট কাজটা 12 দিনে করে ফেলতে পারতো, ব্যাপারটা এমন। তাহলে ওই একজন লোক ওই অবশিষ্ট কাজটা কত দিনে করতে পারতো? 30 জন লোক যদি 12 দিন লাগে, একজন লোকের অবশ্যই বেশি দিন লাগবে। এখন আমাদের তো চলে গেছে, কতজন চলে গেছে? 15 জন চলে গেছে, তাহলে আমাদের ওই কাজটা 15 জন লোক কতদিন করতে পারতো? 24 দিন। আমাদের অ্যান্সার হলো 24 দিন। ওকে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা যদি আমি একটু এমডি ফর্মুলাতে করতে চাই, এমডি ম্যান এবং ডে, অনেকের তোমাদের এমডি পদ্ধতিটা হয়তো ইতিমধ্যে তোমাদের পছন্দ হয়ে গেছে। এমডি মানে কত? ম্যান এবং ডে। এখানে কতজন লোক? 30 জন লোক। কতদিন? 24 দিন। 3 3 24 72, তার মানে 720। এখন প্রথম অবস্থায় যেটা হয়েছে, 12 দিন পর আমাদের প্রথমে 12 দিন কাজ করেছিল 30 জনে, তাই না? আমাদের 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেল, তার মানে ওই 12 দিনের আগ পর্যন্ত 30 জন লোকই কাজ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এমডি কত? 30 × 12, 3 12 36। এখানে আমাদের বিয়োগফল কত? 360। এই যে 360 পরিমাণ কাজ এখন কতজন লোক করবে? এখন লোক করবে তোমার, 12 দিন পর 15 জন চলে গেল, তাহলে আমাদের 15 জন লোক করবে। এবং এখানে কত দিনে করবে সেই দিনটা বের করতে বলছে। তাহলে এক্স ইজ ইকাল টু 360 ডিভাইড বাই 15, 24 আর 15 গুণ করলে হয় আমাদের 360। ওকে, যেভাবে করো না কেন, তোমরা যদি সবসময় একটা ওয়েতে ফলো করতে চাও, সেটা তো এমডি পদ্ধতি। এটা সবসময় ওই একটা ওয়ে দিয়ে সবকিছু করা যাবে। কোনো কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার, এবং হলে ওই কুয়ার আয়তন কত? তো কুয়ার ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা, আমাদের যে কুয়া, ধরো এটা সেটা কুয়া। ওকে, আমাদের যে কুয়ার গভীরতাকে যদি আমি মনে করি এইচ, এবং এর ব্যাসার্ধকে যদি আমি মনে করি, এই ব্যাসার্ধকে যদি মনে করি আর, সেই ক্ষেত্রে আমাদের কুয়ার আয়তন, সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো এখানে আর মানে কোনটা? আর মানে হলো আমাদের ব্যাসার্ধ দ্বারা দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে এইচ, এখানে বের করতে বলছে আয়তন, ডিরেক্ট আয়তনটা বের করতে বলছে। সূত্র কত? সূত্র হলো পাই আর স্কোয়ার। আর মানে কোনটা? আর মানে কত? 1। 1 স্কোয়ার, এইচ এর মান কত? এইচ এর মান 10। 10 পাই। ওকে, এই যে পরিমিতি থেকে এই ম্যাথ গুলা কিন্তু আসে। তবে ঝামেলা কি হয় বলতো আমাদের? আমাদের ঝামেলা একটা জিনিস হয় সূত্রগুলা। কারণ এখানে পরিমিতি তোমার বেলনের একরকম সূত্র, ঘনকের একরকম সূত্র, কোণকের একরকম সূত্র। এই যে সূত্রগুলো জাস্ট একটু তোমরা দেখে যাবা, সূত্র দেখে গেলে তোমরা কিন্তু ম্যাথগুলো পারবা। ইভেন আমাদের ত্রিভুজ কিন্তু কয়েক ধরনের, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের বিষমবাহু ত্রিভুজ। তো এই প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রফলের সূত্রগুলো আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমার সূত্রগুলো মনে রাখবা। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথে চলে আসছি আমরা। একটি পিপায় দুইটি নল সংযুক্ত, মানে একটা হলো তোমার চৌবাচ্চা আর কি, হ্যাঁ চৌবাচ্চা মানে যে কন্টেইনার যেটাকে বলি। বিশেষ করে ধরো যে তোমার গ্রাম এলাকায় যারা দেখছ, বিশেষ করে মাছের একটা, মাছগুলো পুকুর থেকে ধরে বড় একটা চৌবাচ্চা বা কন্টেইনারে নিয়ে যায়, ওর মধ্যে অক্সিজেন দেয় মাঝে মাঝে, ওই আর কি। তো দুইটি পিপা, একটি পিপা দুইটি নল সংযুক্ত, প্রথম নলটি খুলে দিলে খালি পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি 30 মিনিটে খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে পিপাটি কত সময় পূর্ণ হবে? ব্যাপারটা এমন, এক্ষেত্রে দুটো ম্যাথ আসে, দুই ধরনের ম্যাথ। প্রথম ম্যাথ হলো যে আমাদের দুইটা কাজ, দুটা সেম কাজ হয় বা দুটো ভিন্ন কাজ হয়। তো এখানে আমাদের দুইটা নল, প্রথম নলটা খুলে দিলে কি পানিটা পুড়তেছে, পানিটা ভিতরে ঢুকতেছে, এবং দ্বিতীয় নলটা খুলে দিলে পানিটা বের হচ্ছে, ইজেক্ট হচ্ছে, বের হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের একই সাথে বেরও হচ্ছে, একই সাথে ঢুকতেছে, কিন্তু বের হচ্ছে বেশি না কম? কম, দেখো তো। আমাদের 20 মিনিটে পুরো চৌবাচ্চাটি ভরে যাচ্ছে এবং 30 মিনিটে খালি হচ্ছে, তার মানে ভরতে যেহেতু টাইম লাগতেছে কম, তার মানে হলো আমাদের পানি ভরার সময় বেশি পানি বের হচ্ছে হয়তো। যে পাইপটা, সেই পাইপটা হয়তো বড়, বা পাইপের হয়তো ফোর্সটা বেশি। আমাদের কিন্তু প্রথম অবস্থায় কি হচ্ছে? প্রথম অবস্থায় আমাদের পানিটা 20 মিনিটে পানি ভরতেছে এবং 30 মিনিটে পানিটা বের হচ্ছে। ওকে, এখন যদি দুটো, যখন একটা একটা বিপরীত কাজ এবং একটা দুটো সেম কাজ, সেক্ষেত্রে আমরা জানি যে সেম কাজ হয়, আমাদের যদি দুটা কাজ যদি সেম হয়, সেক্ষেত্রে দুটা কাজের গুণ করে দুটা কাজকে আমরা যোগ করি। আর দুটা কাজ, একটা যদি কাজ আর একটা কাজের উল্টা হয়, সেক্ষেত্রে আমরা কি করি? বিয়োগ করি। তো এইটা আমাদের আমাদের এই ধরনের জিনিস আমরা দুইটা ক্ষেত্রে ফলো করি। এটা শুধু চৌবাচ্চার ক্ষেত্রে যেমন ফলো করি, আমরা কিন্তু আরেকটা ক্ষেত্রে ফলো করি, দুটা ব্যক্তির কাজ। একটা কাজ রহিম করতে পারে 30 দিনে, করিম করতে পারে 20 দিনে, দুইজনে একই সাথে কাজ করলে কাজটা কতদিনে শেষ করতে পারবে? বা রহিম 20 দিনে করতে পারে, তারা দুইজন মিলে করতে পারে তোমার ধরো 60 দিনে, বা রহিম করতে পারে ধরো 30 দিনে, তারা দুইজন মিলে শেষ করতে পারে 15 দিনে। এখন
শুধুমাত্র একা করিম কতদিনে কাজটা শেষ করতে পারবে, এই ধরনের ম্যাথ। মানে এক দুরা সেম কাজ, বা দুরা আমাদের দুজনে একসাথে কাজ করবে, বা দুইটা নলদার পানি ভরবে, দুটো নলদার পানি বের করবে, এটা তো একটা ওয়ে। আর একটা ওয়ে হলো তোমার একটা নলদার পানি বের করবে, একটা নলদার পানি পানি ঢুকবে, বা একজন কাজ করবে এবং দুইজন মিলে কাজ করবে, অপরজনের কাজটা বের করতে বলবে। এই ধরনের ম্যাথ ক্লাসে অনেকগুলো করিয়েছি, জাস্ট আমি একটু কষ্ট তোমাদের বললাম। তো এখানে যেটা হয়েছে, প্রথম নল দ্বারা আমাদের কিন্তু এখানে প্রথম নল দ্বারা পানিটা কি হয়েছে, 30 মিনিট না, প্রথম নল দ্বারা আসলে আমাদের 20 মিনিট, 20 মিনিটে পূর্ণ হয়। আমাদের আমাদের পূর্ণ হয় 20 মিনিটে, এবং আমাদের খালি হয় কত মিনিটে, 30 মিনিটে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যে 30 × 20 সবসময় উপরে আমাদের গুণ হয়, এবং নিচে হলো আমাদের হয় যোগ হয় নাই, বিয়োগ হয়। যদি আমাদের একটা আটটার বিপরীত হয় সেক্ষেত্রে বিয়োগ হয়, সেম জিনিস দুটাই সেম হলে সেক্ষেত্রে আমাদের যোগ হয়। তাহলে আমাদের 30 × 2 20 ÷ 10, তো 10 × 2 = 20, 30 × 2 = 60। ওকে, 60 মিনিট। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা কিন্তু ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি করলে একটা পুরো বোর্ড ধরে যাবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হয় যে 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ, 1 মিনিটে পূর্ণ হয় কত, তারপরে তোমার 20 মিনিটে খালি 30 মিনিটে 20 মিনিটটা বের করতে হয়, তারপরে যোগ করতে হয়, যোগ করে আবার ওটাকে উল্টাতে হয়। তো ওর থেকে এই ম্যাথগুলো তোমার এই ওয়েতে ফলো করবা, খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যে ম্যাথটা করতে পারবা। একটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, গোলক, তো গোলক, আমাদের গোলকের ক্ষেত্রে যদি আমি আয়তন বের করতে চাই, আমাদের গোলকের আয়তনের ক্ষেত্রফল সূত্র হলো 4/3 পাই আর কিউ, গোলকের আয়তন। আর যদি গোলক আমি ক্ষেত্রফল বের করতে চাই, সে পাই 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আয়তন। আয়তনকে বেসিক্যালি আমরা ভলিউম ভি দ্বারা প্রকাশ করি, এবং আমাদের ক্ষেত্রফলকে এরিয়া এ দ্বারা প্রকাশ করি। যাই হোক, বাংলা ওসব এ আর বি উল্টা পাল্টা করে ফেলো না। আমাদের প্রথমত আয়তন, তো আয়তন অনুপাত দেখো, আমি তো আয়তন ভাবতে চাই, আয়তন, আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব। তো এখন এই 4/3 পাই, এটার মান তো কনস্ট্যান্ট, সব জানি। তার মানে আয়তনের সাথে বেসিক্যালি সম্পর্কটা কি, আয়তনের সাথে সম্পর্কটা আমাদের মানে বর্গের আহ, ঘন ঘনের সমানুপাতিক, তাই না? তো আমি যদি এখানে ভাবতে চাই, তো এই আর সমান সমান কি বলতে পারি দেখো তো। আমি এখান থেকে আমি বলতে পারি যে, sorry, এখান থেকে যদি আমি মনে করি যে আয়তন সমান সমান কি, মানে আর সমান সমান কি আসলে, আর সমান সমান ব্যাপারটা এমন না বলতে পারি না, দেখো তো। এখানে কিউব আছে, কিউবটাকে উঠাই দিলাম। তার মানে হলো আমি এই যে আর আর এর সাথে আমাদের আয়তনের সম্পর্ক কি, এটা তো 8 কত, 27, তাই না? তো 8কে যদি আমি কিউব করি এবং 27কে কিউব করি, তাহলে কত হয়? 8কে কিউব করলে হয় আমাদের 2, কারণ আমরা জানি 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 2⁻3, 2⁻3 মানে কত, 2⁻3 মানে 8। তো কিউব আর থ্রিতে কাটাকাটি করে এখান থেকে 2, এবং 3 × 9 3 × 7, এটা হচ্ছে 3। তো আমাদের প্রধানত যদি আমাদের আয়তন অনুপাত 8:27 হয়, সেক্ষেত্রে আমাদের আয়তন থেকে ব্যাসার্ধের অনুপাত, এটা কিসের অনুপাত বলো তো? এটা ব্যাসার্ধ। আয়তন থেকে ব্যাসার্ধের অনুপাত হলো তোমার 2:3। এখন এটা হচ্ছে আমাদের কি আয়তনের ব্যাপারটা। এখন ক্ষেত্রফলের ব্যাপারটা যদি আসি, এই যে ক্ষেত্রফলের সাথে আমার সম্পর্ক কি, ক্ষেত্রফলের সাথে সম্পর্ক দেখো তো আমাদের 4 পাই তো ধ্রুবক, আর স্কোয়ার, মানে বর্গের সম্পর্ক। সেই ক্ষেত্রে আমাদের তো বর্গ 2 এবং 3, তাই না? 2 এবং 3 বর্গের সম্পর্ক, জাস্ট বর্গ করে দাও। তো 2 × 4 আর 3 থেকে 9, 2 × 4 3 থেকে 9, জাস্ট আমরা এখানে সম্পর্ক থেকে ম্যাথটা বের করতেছি। তোমরা আসলে ম্যাথটা বুঝতেছো কি না আমি বুঝতেছি না, কারণ যে তোমার সাথে নাই তোমরা। তো আমি চাইবো যে আমার ভিডিওটা দেখার পরে তোমার বিশেষ করে যারা আমার শিক্ষার্থীরা যারা আছো, আমাকে টেলিগ্রামে নক দিবা। মানে যেখানে তোমাদের প্রবলেম হবে, একটা বিন্দুতে প্রবলেম হলে জাস্ট আমাকে বলো যে স্যার বা ভাই আমি এখানে বুঝি নাই। ওকে, আমাদের 20টা ছিল ম্যাথমেটিক্স টার্ম, এখন আমরা করবো আইকিউর। তো আহ, এই যে নিয়মগুলো আমরা করাইছিলাম ম্যাথমেটিক্স এর মধ্যে, আজকে যেগুলো করেছি বা এর আগে যেগুলো করাইছি ক্লাসে, তোমাদের টোটাল 7টা ক্লাস ছিল ম্যাথের। এর মধ্যে পাটিগণিত ছিল 4টা, বীজগণিত ছিল তোমার 3টা, বীজগণিত ছিল 2টা, এবং একটা ছিল ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে, জ্যামিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে। তো আশা করি ওর মধ্যে থেকেই পাবা ইনশাল্লাহ। আজ অবধি প্রায় গত 4 বছর ধরে আমার স্কুল অফ এক্সেলেন্স থেকে জাহাঙ্গীরনগর, মানে জাহাঙ্গীরনগর যখন যখন থেকে স্কুল অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে কিন্তু প্রত্যেক বছর জাহাঙ্গীরনগর থেকে আমাদের লাইভ ক্লাস যায়, জাহাঙ্গীরনগর থেকে আমাদের সলভ ক্লাস সব যায়।
এবং এর বাইরে থেকে মোটামুটি কোশ্চেন আসে না। হয় নিয়মটা সেম থাকে, হয়তো তোমার প্যাটার্নটা চেঞ্জ হয় না, নিয়ম সেম থাকে। আমাদের অন্য হয়তো একটু ঘুরিয়ে দেয়, কিন্তু সেম জিনিসই আসে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু প্যাটার্নটা সেম, এটা এটা সব থেকে ভালো ব্যাপার। আজ অব্দি কখনোই মিস যায় নাই। চলো আমরা এবার আইকিউ ছিল তোমাদের জন্য কিছু, যেটা তোমার পরীক্ষা দিয়েছো অলরেডি, তো এটা করি। আচ্ছা, নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন? আর ই, না এটা দেখো খুবই সহজ একটা জিনিস, এই যে নিচের আয়না, এই এটা এটা প্রতিফলন আসলে এর মধ্যে কোনটা? দেখো এটা কিন্তু খুবই সহজ, আরো কঠিনটা দিতে পারে। তো এই ধরনের আইকিউ গুলো আমি তোমাদের ক্লাস কয়েকটা ওয়ে বলেছি, মানে মাথায় তেলের একটা ব্যাপারটা বলেছি, সেটা আমি আর বলতেছি না এখানে। তবে এখানে সব থেকে তোমার কার্যকর যে ওয়েটা এই ধরনের যখন থাকবে, তখন তোমরা কিভাবে সলভ করবা, তোমরা যেভাবে সলভ করে দেখো, আমি তোমাদের বলি। তো তোমরা সবার আগে যেটা করবা, দুটা কাজ করতে পারো। মানে মানে যেটা আর কি উল্টা আছে, সরি যেটা সোজা, এখানে তোমাকে দূরে থাকতে পারে, এখানে সোজা থাকতে পারে একটা, সোজা থেকে বলতে পারে, যদি তোমরা জানো অ্যান্সার এখানে এটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমার রিলেশন হচ্ছে, তোমরা জানো এখানে আহ, হয়তো দেখেই বোঝা যাচ্ছে, যাচ্ছে এটা খুব সহজ ভাবে দেওয়া আছে, এটা রিলেশন RELATION। তবে আমাদের থাকে দুইটা, হয় তোমার উল্টা থাকবে, বলবে যে এর সোজা কোনটা, যেটা এখানে আছে, বা তোমার এর সোজাটা থাকবে, সবগুলো থাকবে উল্টা, সবগুলো উল্টা থেকে বলবে যে এর মধ্যে অ্যান্সার কোনটা। তো সোজা থাকুক আর উল্টা থাকুক, তোমরা যেটা করবা, যেটা দেওয়া আছে এটাকে ভালো করে, এটাকে এটা হালকা ভর দিয়ে, হ্যাঁ এটাকে হালকা ভর দিয়ে এভাবে ইয়ে করবা, এভাবে তোমার মানে ভর দিয়ে মার্কিং করবা, মানে বলাবা আর কি, ভর দিয়ে করবে। এবার এই যে পেজটা, ওকে ধরো যে পেজ, এই পেজের এপাশ ওপাশ দেখবা, মানে এখানে 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 লেখা থাকলে এপাশে দেখবা যে আসলে হ্যাঁ ঠিক আছে, যে এটা যদি উল্টা লেখা থাকে তখন দেখবা এটা সোজা কোনটা বা উল্টা কোনটা, তাহলে দেখবা। ধরো এখানে লেখা আছে তোমার এইটা সোজা লেখা আছে, এখন সোজা যেটা লেখা আছে তোমার যদি, তুমি চারটে অপশন দিবে, চারটে অপশন ডিফারেন্ট, চারটে অপশন তুমি বলাবা, বলানোর পরে খাতাটাকে এমন এমন খাতাটাকে এমন করে একটু আলোর মুখে দেখবা, বা আলোর মুখে না দেখলে দেখবা যে পেছনে মোটা মোটা করে দাগাইছো তাই না, উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই সোজাটা এই চারটে অপশনের মধ্যে কোনটা দেওয়া, কোনটা দেখা যাচ্ছে, সেটা উত্তর। আমি কি তোমাদের বোঝাতে পারছি? আমি আরেকবার বলি দেখো, এই ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে, একটু ভর দিয়ে এর উপরে বুলানোর পরে তুমি পেজের উল্টা করে দেখবা, এই পেজটাকে উল্টা করে দেখবা যে আসলে কোনটা, সেটাই উত্তর। সব থেকে কার্যকরী, সব থেকে ইফেক্টিভ, সহজ পদ্ধতি এটা হলো আয়নার মাধ্যমে করা। নিচের নিকটিতে বাম দিকে কত কেজি ওজন রাখলে উভয় দিকে ভারসাম্য ঠিক থাকবে? এই ক্ষেত্রে আমি তোমাদের ক্লাসে করাইছিলাম এই ভারসাম্য ঠিক থাকার ব্যাপারে। ভারসাম্য ঠিক থাকার ব্যাপারে যেটা হয়, যেমন এই দুটা গুণফল এবং এই দুটা গুণফল সেম হয়, এই দুটা গুণফল এবং এই দুটা গুণফল সেম হয়। এখন 5 আর 12 কত? 5 × 12 = 60। আর এখানে 2 × এখানে আমাদের কি বের করতে বলেছে, যে কোজন উভয় দিকে বা কত কেজি রাখলে, তো আমি ধরলাম এক্স ধরলাম, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত, 60/2, তার মানে হলো 30×2 = 60। আমাদের কিন্তু অ্যান্সার হবে এখানে 30। ওকে, এটা খুবই সহজ। মানে আইকিউ থেকে তোমাদের কি 3টা ক্লাস নিয়েছিলাম, তো বিভিন্ন ধরনের আইকিউ আছে, এই ধরনের আইকিউ আসে প্রায়, মোটামুটি আসে, আমি দিয়েছি পরীক্ষা দেবার। তো জাস্ট এই পাশের গুণফল দূরত্ব এবং ওজনের গুণফল, এই পাশের দূরত্ব এবং ওজনের গুণফলটা সেম হবে, সেম থেকে এমডির মতন আর কি, ধ্রুবক পদের মতন আর কি, সেভাবে ম্যাথটা করা। The circular clock above shows the time is exactly 3:30. What is the value of x in degree? তার মানে তোমার ঘড়িতে 3টা 30 বাজে, সেক্ষেত্রে তোমার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই যে আমাদের ধরো 3টা 30, 12, 6, 3, এবং এটা হলো তোমার 6, সরি 9। এখন আমাদের যখন 3টা 30 বাজে, তখন কিন্তু আমাদের মিনিটের কাঁটা কিন্তু এখানে থাকে, আর ঘন্টার কাঁটা একটু চেঞ্জ হয় তাই না, ঘন্টা কাঁটা 3 থেকে একটু সরে যায়। এই যে মধ্যবর্তী যে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এই ক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে, সব থেকে সহজ ওয়ে যেটা আছে সেটা হলো এই সূত্র ইউজ করে, 11/2 মিনিট মাইনাস 30 আওয়ার, এবং এটাকে একটা মডুলাসের মধ্যে দেওয়া হয় কারণ আমাদের কোণের মানটা পজিটিভ হবে তাই। ওকে, তো চলো দেখা যাক। 11/2 মিনিট কত মিনিট, এখানে 3টা 30 বাজে, 3টা 30 বাজে, 30 মিনিট, 3 ঘন্টা। 15, 15-র সাথে 11 গুণ করলে হয় 165, আর 3 থেকে 90, তো 165 সাথে 90 বিয়োগ করলে কত হয়, 75। আমাদের উত্তর হল 75, 75। একটি শিশুকে দেখিয়ে একজন পুরুষ, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো ম্যাথটা, এমন ম্যাথ কিন্তু অনেকগুলো করিয়েছি তোমাদের।
একটি শিশুকে দেখে একজন পুরুষ অপর একজন মহিলাকে বলল তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা। মহিলার সাথে ওই শিশুটির সম্পর্ক কি? এই ধরনের আমাদের রক্ত সম্পর্কীয় আমাদের যে আইকিউ গুলো আছে এগুলো আমাদের বোনেরা খুব দ্রুত সলভ করতে পারে, আমি এর আগে বলছি। তবে যারা আমার মতন আছে, যারা হাবা ভোবা গাধা আর কি, যারা সহজে বুঝতে পারে না সম্পর্কগুলো, সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা ওয়ে ফলো করাইছিলাম, তো যে জেনারেশন গুলা মেনটেন করতে। আচ্ছা চলে, একটি শিশুকে দেখি একজন পুরুষ অপর একজন মহিলাকে বললো, অপর একজন মহিলাকে বললো তার মা। তার মা মানে কার মা? তার মা মানে কি? তার কার মা? শিশুটির মা। শিশু, শিশুটির মা, শিশুটির মা তোমার বাবার একমাত্র কন্যা। শিশুটির মা কি? এই যে তুমি, তোমার এই বাবা কি আগের জেনারেশন, তোমার বাবার একমাত্র কন্যা তো তুমি। দেখো, তোমার বাবার একমাত্র কন্যা কি? তুমি ছাড়া কেউ আছে? তোমার, তুমি, তোমার বাবা আর তার, তোমার, তুমি এটা তোমার বাবা আছে আগের জেনারেশন এবং তার একমাত্র করে তুমি। মানে এই তুমি কি, ওই তুমি কি, তুমি কি ওই তার মা? তার মানে কি? ওই শিশুটির মা। তার মানে কি? এটা এটা সব মানে এত সহজ আইকিউ আসলে দেয় না মনে হয়। তারপর হয়তো অনেকের মাথা, মানে বিশেষ করে এই ধরনের সম্পর্ক যখন আমি যখন বুঝতাম না, যখন আমি নিজে বুঝতাম না, মানে বিশেষ করে এই সম্পর্কগুলো থাকলে প্রথমে মাথা ব্যথা শুরু হতো এবং সরাকের বাদ। আর যাই হোক, এটা করবো না। তবে আমি এখন তোমাদের ক্লাসে যে টেকনিকটা করাইছিলাম, আমার মনে হয় ওই টেকনিকের পরে অনেকের মাথা ব্যথা সেরে গেছে। তো এক্ষেত্রে যদি এটা জেনারেশন আসলে অত মেনটেন করা লাগে নাই, কারণ এটা ডিরেক্টলি ছিল তোমার বাবার একমাত্র কন্যা মানে তুমি। দেখো মানে এখানে জেনারেশন লাগতেছে না, কিচ্ছু লাগছে না, মুখে মুখে হয়ে যাচ্ছে এটা। যে তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা, এখন তোমার বাবার একমাত্র কন্যা হচ্ছে তুমি। আর তার মা মানে কি? তার মা মানে কি? শিশুটির মা। আর শিশুটির মাই তো তুমি। তোমার বাবার একমাত্র কন্যা হলো তুমি, আর তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা। তার মা, শিশুটির মাই হলো তোমার বাবার একমাত্র কন্যা মানে তুমি। শিশুটির মাই, তার মা, শিশুটির মা তোমার বাবার একমাত্র কন্যা মানে তুমি। তোমার সাথে ও শিশুটির সম্পর্ক হলো তুমি তার মা। অনেকেই মা হয়ে গেছে এর মধ্যে। যাই হোক, আচ্ছা। সাইকেল চালিয়ে লালটু 10 কিলোমিটার উত্তরে গেল, সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে গেল, আবার পূর্বে গেল 3 কিলোমিটার। এখন লালটুর অবস্থান থেকে, যাত্রা শুরু স্থান থেকে কত দূরে ও কোন দিকে অবস্থান রয়েছে? এই যে ম্যাথটা, এটা আমাদের আমাদের ডিরেকশনের ম্যাথ। ডিরেকশনের ম্যাথ যখনই তোমাদের করাইছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম কি, দেখো তো মনে আছে কিনা, সবার আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করতে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এখন দেখো, সাইকেল চালিয়ে 10 কিলোমিটার, তো এখানে সবসময় যাত্রা শুরু স্থান কিন্তু এটা। তো সাইকেল চালিয়ে লালটু কি করছে, প্রথমে 10 কিলোমিটার গেছে, 10 কিলোমিটার উত্তরে গেল, মানে এখান থেকে সে কি গেল, এখান থেকে তো 10 কিলোমিটার, এখান থেকে লালটু 10 কিলোমিটার গেল। 10 কিলোমিটার উত্তরে গেল, উত্তরে যাওয়ার পরে উত্তরে গেল 10 কিলোমিটার, সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে আসলো। এই এখানে সে গেছে, এখানে যাওয়ার পরে সে কি ঘটনা তারা ঘটছে, এখানে যাওয়ার পরে আবার আবার সে এখান থেকে ব্যাক করছে। প্রথম এখান থেকে ব্যাক করছে কত কিলোমিটার? 6 কিলোমিটার ব্যাক করছে। 6 কিলোমিটার ব্যাক করছে। 6 কিলোমিটার ব্যাক করছে দক্ষিণে, মানে এই যে দক্ষিণ সাইডে ব্যাক করছে 6 কিলোমিটার, মানে এখানে আছে। এখন যে কি আবার পূর্বে গেল 3 কিলোমিটার, মানে এখান থেকে কি করলো, পূর্বে, এই যে পূর্ব সাইডে গেল 3 কিলোমিটার। এখান থেকে সে কি করলো, পূর্ব সাইডে এখান থেকে সে 3 কিলোমিটার গেল। এই যে এখান থেকে সে 3 কিলোমিটার গেল। যাওয়ার পরে এখন লালটুর অবস্থান থেকে যাত্রা শুরু স্থান, তার মানে লালটুর অবস্থান কোথায় ছিল? লালটুর অবস্থান ছিল যে এখানে, এখান থেকে যাত্রা শুরু স্থান, এই এতটুকু দূরত্বটা কত আসলে, এটা বের করতে বলেছে। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো। এখন দেখো, এখানে তোমার 3, এর টোটালটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা চোখ বন্ধ করে এটা 4। টোটাল হলো 10। প্রথমে সে 10 মিটার উত্তরে গেছে, উত্তরে যাওয়ার পর আবার 6 মিটার সে দক্ষিণ চলে আসলে এখানে কত? 4। এটা 3। এটা যদি 3 হয়, এটা 4। দেখো তো এটা সমকোণী ত্রিভুজ মেনটেন করতেছে না? তো সমকোণী ত্রিভুজের, ধরো তোমার এটা দেওয়া আছে তোমার সেই 4, এটা হচ্ছে আমাদের 3, তাহলে এটা কত? √, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে হলো 4 4 16 প্লাস 9, তার মানে হলো √25। আর 25 কে বর্গমূল করলে আমাদের 5, আমাদের হলো 5। এই যে তাহলে সে এখন এখান থেকে এতটুকু দূরত্ব কত? এখান থেকে এতটুকু দূরত্ব বেসিক্যালি তার কত? 5। এখন বলেছে যে 5, কিন্তু অপশন দুটো আছে। এখন 5 ঠিক আছে, এখন 5টা কোন দিকে দেখো তো। আমার তার দূরত্ব, তার তার ডিরেকশনটা কোন দিকে? এই যে এই বরাবর, এটা এটা কি, এই বরাবর ডিরেকশন মানে কি? নর্থ এবং ইস্ট, উত্তর পূর্ব। 5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে হলো তার ডিরেকশন। স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে এতটুকুই ছিল তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মডেল টেস্ট, যেটা তোমার দিয়েছো অলরেডি, এবং তার সলিউশন ক্লাসটা এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা আমি বোঝানোর ট্রাই করেছি। যেখানে বুঝতে পারো না সেখানে আমাকে একটু নক দিও বা কমেন্ট করো।
স্কোয়ার অফ এক্সেলেন্স মানে আমরা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো না, কিন্তু আমরা তোমাদের সাথে থেকে যাই। অনেক আছে যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ শেষ আমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা গুচ্ছ, প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো চলতে থাকে। তো আশা করি তোমাদের আমাদের সাথে যে জার্নিটা তোমাদের সুখকর হোক। কারণ তোমরা আল্লাহ তকদির তোমার যেখানে রাখছে, রিজিক যেখানে রাখছে সেখানেই তোমরা চান্স পাবা। তোমরা চেষ্টা করতে থাকো, নিশ্চয় ভালো কিছু হবে। আজকে এতটুকুই। আবার নেক্সট দেখা হবে কোনো একটা লাইভ ক্লাসে হয়তো তোমাদের সাথে, বা রেকর্ড ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।